গোদাগাড়ি, এটা সীমান্ত বনাঞ্চল। গোদাগাড়ি উপজেলা ভারত সীমান্তের কাছে হয়, এখানে সীমান্ত পোস্ট ছিল। নদীর চর, বিল ও বন থাকায় গোপন ক্যাম্প করা খুবই সহজ ছিল মুক্তিযোদ্ধাদের জন্য। তো এই চিন্তা ভাবনা থেকে কিন্তু আবুল হোসেন খালু সহ আরো যারা ছিলেন পদ্মার চর সংলগ্ন গহীন জঙ্গল বেষ্টিত একটি পরিত্যক্ত এলাকা নির্বাচন করেন গোপন ক্যাম্প করার জন্য, যেখানে শত বছরের পুরনো পরিত্যক্ত কিছু বাড়ির ভগ্নাংশ পাওয়া যায়, যা ছিল অনেক জঙ্গল আর বিভিন্ন ধরনের গাছগাছরা, দেখা যাচ্ছে ঝোপঝাড়, এগুলো বেষ্টিত। পরিবেশটা এমন ছিল যে বহু বছর ধরে এখানে কারো পায়ের চিহ্নই পড়েনি। ঠিক ওই জঙ্গলের ভেতরে তারা গোপন ক্যাম্পের কাজ শুরু করেন, পাশাপাশি বেশ কয়েকটি বাংকার খোঁড়ার কাজ শুরু করেন। এরকম চলতে থাকে দিনের পর দিন। তবে দিনের পর দিন বলতে অনেক দিন না, কয়েকদিন মাত্র। তখন এক একটা মিনিটের দামও অনেক ছিল, কখন কি হয়ে যায় বলা তো যায় না। তো খালু তো তখন নায়েব সুবেদার, তখন তার নেতৃত্বে একটি গ্রুপ বাংকার খনন শুরু করেন। তবে মাটির বেশ গভীরে প্রবেশ করার পর একটি পিতল দিয়ে তৈরি কলসাকৃতির একটা জিনিস ওনারা উদ্ধার করেন। তখন সময় শেষ বিকাল। ওই কলসাকৃতির বস্তুটি খালুর কাছে নিয়ে আসেন। আসলে বিষয়টা কি, উনি যেহেতু ওইখানকার কমান্ডার ছিলেন, তো তার তো একটা অধিকার রয়েছে, পদাধিকার বলে, যে কোনো কিছু পাওয়ার পর আগে তার কাছে বিষয়টা নিয়ে আসতে হবে, উনি কি সিদ্ধান্ত দেন। খালু জিনিসটা হাতে নিয়ে নাড়াচাড়া করে বুঝতে পারেন এটা হয়তো পিতলের তৈরি একটা কলস, কাদামাটি লেগে আছে, অনেকদিন মাটির নিচে ছিল, এটা বোঝা যাচ্ছে। উনি আরো দেখতে পান একটি কঠিন ঢাকনা দিয়ে, এই ঢাকনাটাও পিতলের, এই জিনিসটা দিয়ে কলসের মুখটি আটকানো হয়েছে, হয়তোবা খুব শক্তভাবে এমন কোনো কিছু দিয়ে আটকানো হয়েছে যেটা খোলাটা অত্যন্ত কঠিন ব্যাপার ছিল। সময় গড়িয়ে চারদিকে প্রায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। যখন খালুর সহকর্মীরা ওরা ঢাকনাটা খুলতেই পারছিলেন না, তখন খালু একটা ধমক দিয়ে বলেন, ধুর কি করো তোমরা, দাও আমার হাতে দাও। খালু নিজেই দু একবার চেষ্টা করার পর ওই ঢাকনাটা খুলে ফেলতে সক্ষম হন। তখন ঘটে একটা অদ্ভুত ব্যাপার। ওই কলসের ভেতর থেকে একটা ছোট সাপ আস্তে করে মাথা বের করে। সবাই তো চমকে ওঠেন, আরে এত পুরনো একটা কলসের মধ্যে সাপ কোথা থেকে এলো? এখানে তো কোন রকম জীবিত প্রাণী থাকারই কথা না। এই কলসের আশেপাশে তো কোনো ছিদ্রও ছিল না যে সাপ ঢুকে পড়বে। তাহলে এই সাপটা কিভাবে বের হলো? এরপর সাপটা কলস থেকে বের হয়, ধীরে ধীরে ঝোপঝাড়ের ভিতরে যেতে যখন শুরু করেছে, তখন ঘটে আর একটা ঘটনা। খালুর এক সহকর্মী, তিনি একটা লোহার রড জাতীয় কিছু একটা, এই জিনিসটা নিয়ে ওই সাপটির গায়ে আঘাত করতে গিয়েছেন। যেই না আঘাত করতে গিয়েছেন, সাথে সাথে খালু লাফিয়ে পড়ে এসে ওই লাঠিটা ধরে ফেলেন। আসলে সাপ মারার জন্য মানুষ তো সর্বশক্তি দিয়েই আঘাত করে। উনি যখনই লাঠিটা ধরে ফেলেছেন বা ওই রডের মতো জিনিসটা ধরে ফেলেছেন, এই জিনিসটার আঘাত ওনার হাতে লাগে, হাতের একটা প্রান্তে কেটেও যায়। সাপের গায়ে তখন কোনো আঘাত লাগেনি। উনি ওনার সহকর্মীকে ধমক দিয়ে বলেন, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথায় এতটুকু বুদ্ধি নাই? বোঝা উচিত ছিল যে এতটা বছর এই জিনিসটা মাটির নিচে পড়ে আছে, মাটির কতটা গভীরে পড়ে আছে, এটার যেই টেম্পার এইটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। একটা পিতলের কলস দেখেই বোঝা যাচ্ছে বহু বছর নিচে পড়েছিল। আচ্ছা, এর ভিতরে কি কোনো জীবিত প্রাণী বসবাস করতে পারে? এর ভিতর তো অক্সিজেন ছিল না, সাপ কিভাবে বাঁচবে? এটা কি সাধারণ কোনো সাপ? সবাই মিলে মরবো নাকি আমরা এখন? ভুলেও এই কাজ করো না। তখন ওই সহকর্মী বুঝতে পারেন যে উনি একটা ভুল করতে যাচ্ছেন। ততক্ষণে অবশ্য ওই সাপটি ঝোপের মধ্যে গিয়ে মিলিয়ে যায়। খালু কিন্তু ঠিকই বুঝতে পেরেছিলেন আল্লাহর রহমতে যে মাটির ভেতর থেকে উদ্ধার হওয়া এত পুরনো একটি কলস, যার ভেতরে আর যাই হোক কোনো জীবিত প্রাণী থাকতে পারে না, এই জন্যই মূলত উনি এটাকে মারতে দেননি। যাক, আল্লাহর রহমতে সাপটি রক্ষা পেল। ওই দিন রাতে তারা ওখানে একটি গোপন ক্যাম্পে আশ্রয় নিয়ে পরের দিন কি করা যায় সে বিষয়ে পরিকল্পনা করতে থাকেন। এক পর্যায়ে খালু নির্দিষ্ট একটি জায়গায় ঘুমিয়ে পড়েন। তিনি হঠাৎ স্বপ্নের মধ্যে দেখেন বেশ কয়েকজন সুদর্শন মানুষ একটি অসুস্থ মেয়েকে নিয়ে খালুর সাথে দেখা করতে এসেছেন। তারা খালুকে সালাম দিয়ে কথা বলতে শুরু করেন। তারা খালুকে বলেন যে আজ খালু তাদের পরিবারের একজন সদস্যকে মুক্ত করেছেন এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। তখন খালু স্বপ্নের ভিতরেই বলে ফেলেন, আমি তো কাউকে উদ্ধার করিনি, আমি তো কাউকে বাঁচাইনি। এই সময় খুব সুদর্শন একজন প্রবীণ ব্যক্তি
তার সাথে থাকা একজন অসুস্থ মেয়েকে দেখান। মেয়েটার বয়স হবে আনুমানিক 20 কি 22 বছর। তো তাকে দেখিয়ে বলেন যে বাবা, তুমি আমার মেয়েকে উদ্ধার করেছো। এ সময় খালু ওই মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখেন মেয়েটা খুবই সুন্দর, আর মনে হচ্ছে পৃথিবীর সব মায়া যেন ওই মেয়েটার মুখের মধ্যে লুকায়িত রয়েছে। আল্লাহ ওই মেয়েটার মুখের মধ্যে অনেক মায়া রেখে দিয়েছেন। খালুকে ওই মেয়েটি সালাম দেয়। ওই মেয়েটি খালুকে বলেন, আপনি আমাকে উদ্ধার করলেন এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচিয়ে আমার পরিবারের কাছে ফিরে যেতে সহায়তা করলেন। এজন্য আমি সহ আমার পুরো পরিবার আপনার প্রতি কৃতজ্ঞ। এ সময় ওই মেয়েটির বাবা, সেই সুদর্শন ব্যক্তিটি, বললেন যে বাবা, আমরা তোমার এই উপকারের কথা মনে রাখবো চিরদিন। এই বলে তারা বিদায় হয়ে যান। তবে তারা কিছু মিষ্টি নিয়ে আসছিলেন খালুকে খাওয়ানোর জন্য। খালু সেই মিষ্টিটা খান স্বপ্নের ভিতরে। এগুলো কিন্তু সব স্বপ্নের মধ্যে হলেও গভীর রাতে খালুর ঘুম ভেঙে গেলে খালু দেখেন সত্যি তার মুখের ভিতরে মিষ্টি এবং একপাশে বড় একটি মিষ্টির প্যাকেট পড়ে আছে। আর সেই মিষ্টির প্যাকেটটি বাংলাদেশের নয়, প্যাকেটের গায়ে আরবি ভাষায় কিছু লেখা আছে। খালু আচমকা ঘুম থেকে উঠেছেন এবং বুঝতে পারেন এতক্ষণ তিনি যা দেখেছেন তার নিছক স্বপ্ন নয়, এটার মধ্যে অবশ্যই বাস্তবতার কিছু ব্যাপার রয়েছে। এতক্ষণ উনি পুরো একটা ঘোরের ভিতরে থাকলেও তিনি যে একটা বাস্তবতার সাথে কোন একটা বিষয়তে মেলাতে পেরেছেন এতটুকু কিন্তু উনি বুঝতে পারেন। এদিকে মিষ্টির প্যাকেটটা তার পাশে ছিল। পরে যখন ওনার সহকর্মীরা ওঠেন, সেই সহকর্মীদেরকে এই মিষ্টি থেকে মিষ্টি বিতরণ করেন। তারা বলেন যে কি ব্যাপার স্যার, মিষ্টি পেলেন কোথায় এই জঙ্গলের ভিতরে? তখন উনি বলেন, তোমরা যখন ঘুমিয়ে গিয়েছিলে তখন এলাকার একজন আসছিল আমার কাছে, এসে মিষ্টি দিয়ে গেছে খাওয়ার জন্য। তাদের বাড়িতে নাকি একটা অনুষ্ঠান ছিল। তো তখন যেহেতু বেশ কিছু লোক সোর্স হিসাবে এসে তথ্য দিয়ে যেত, এই কারণে তারাও সেটা নিয়ে আর কোনো কথা বলেন নাই। খালু চিন্তা করেছেন এই বিষয় নিয়ে যদি আমি এখন এদেরকে কিছু বলি তখন তাদের মাথার ভিতরে অন্যরকম একটা ব্যাপার কাজ করবে। যুদ্ধক্ষেত্রে এই বিষয় নিয়ে চিন্তা করলে সামনের পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। এই জন্য উনি এই বিষয়টা কিন্তু একেবারে এড়িয়ে যান। চারদিকে যুদ্ধের দামা বাজছে, কিন্তু খালুর মন থেকে 1 মিনিটের জন্য এই বিষয়টা আড়াল করতে পারছেন না। এরই মাঝে কেটে যায় কয়েকটা দিন। এ সময় খালু এবং তার সহকর্মীরা গোদাগাড়ি ও চারঘাট এলাকার বেশ কয়েকটি স্থানে তুমুলভাবে গেরিলা আক্রমণ করে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের বেশ কিছু ক্ষয়ক্ষতি করতে আল্লাহর রহমতে সক্ষম হন। এরই মাঝে তারা ওখান থেকে বেশ দাপটের সাথে যুদ্ধ করলেও তাদের 3-4 জন গুলিবিদ্ধ হন। খালুও এই গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। এখন কি করা? চিকিৎসা নিতে হবে। খালুর সহকর্মীরা এই আহত যোদ্ধাদেরকে নিয়ে সেই জঙ্গল বেষ্টিত গোপন বাংকারে নিয়ে আসেন। গোপনে স্থানীয় একজন পল্লী চিকিৎসক, যার নাম ছিল শ্রী হরিদাস পাল, ওনাকে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করানো হয়। তবে খালুর পায়ের অবস্থা বেশ আশঙ্কাজনক অবস্থায় ছিল। হয়তোবা কয়েকদিনের মধ্যে এখান থেকে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে পা কেটেও ফেলতে হতে পারে, এমন একটা সমস্যা হয়ে গিয়েছিল আর কি। তার আঘাতটা এতটা গুরুতর ছিল। খালুকে বিশ্রাম নিতে বলা হয়। এখন কি আসলে বিশ্রাম নেওয়ার সময় না সম্ভব এটা? খালুর অনিচ্ছা থাকা সত্ত্বেও বাধ্যতামূলক তিনি কয়েকটা দিন বিশ্রামে থাকেন। ওই দিন গভীর রাতে সকলে ঘুমিয়ে গেলে হঠাৎ স্বপ্নে দেখা সেই মেয়েটি এসে হাজির হয়। তিনি খালুর শরীর স্পর্শ করার সাথে সাথে খালু এক অন্য জগতে প্রবেশ করেন। সাময়িক সময়ের জন্য খালু কথা বলার বোধ শক্তি হারিয়ে ফেলেন। মেয়েটি এক পর্যায়ে খালুকে নিয়ে পদ্মা নদীর দুর্গম একটি চরে চলে যান। খালু এ সময় সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে নিজের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। উনি কিন্তু স্বপ্নে এই বিষয়টা দেখছেন না, বাস্তবে এটা হচ্ছে। তবে নিজের শরীরের উপর ওনার কোনো নিয়ন্ত্রণ ছিল না। এক পর্যায়ে তারা, অর্থাৎ এই খালু আর ওই মেয়েটা, একটা বড় নৌকার উপরে উঠে পড়েন। এই সময় খালু বুঝতে পারেন তাকে মেয়েটি নিজ হাতে ধরে হাঁটিয়ে নিয়ে গেলেও খালুর পা মাটিতে স্পর্শ করছে না। তিনি ভয় পেয়েছিলেন। এ সময় হঠাৎ করেই মেয়েটি খালুকে ডাক দেয়। এবারে খালু কিন্তু সেই অচেতন অবস্থার মধ্যে আর ছিলেন না, পুরোপুরি সেন্সে চলে আসেন। এ সময় মেয়েটি খালুকে বলেন, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, কারণ তুমি আমাকে এক ভয়ঙ্কর বন্দিশালা থেকে উদ্ধার করে নতুন জীবন দিয়েছ, এমনকি নিশ্চিত মৃত্যুর হাত থেকেও আমাকে আল্লাহর রহমতে রক্ষা করেছ। এই সময় খালু জিজ্ঞেস করলেন আসলে কে তুমি, কি তোমার পরিচয়? আমি তোমাকে বন্দিশালা থেকে উদ্ধার করেছি, কিভাবে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি তুমি নিজের মুখে একটু বলো, তাহলে আমার যে ধারণাটা সেটাও আমি ঝালিয়ে নিতে পারবো। তখন মেয়েটি বলে,
তোমরা কয়েকদিন আগে মাটি খোঁড়ার সময় একটি পিতলের পাত্র উদ্ধার করেছিলে। খালু বলেন, হ্যাঁ করেছিলাম। তখন মেয়েটি বলে, তোমার কি মনে আছে ওখান থেকে একটা সাপ বেরিয়ে যাচ্ছিল? খালু বলেন, হ্যাঁ ওখান থেকে একটা সাপ বেরিয়ে যাচ্ছিল। তখন মেয়েটি বললেন, ওই কলসটি ছিল এক ভয়ঙ্কর ওঝার মন্ত্রপুত বন্দিশালা, আর যে সাপটি ছিল সেটি আমিই ছিলাম। আসলে আমি মানুষ নই, আমি একজন নারী জিন। আমার বয়স 350 বছর। আমি এখানে প্রায় 60 বছর যাবৎ বন্দি অবস্থায় ছিলাম। 50 বছর এই পিতলের কলসিতেই বন্দি, আর 10 বছর বন্দি ছিলাম ওই তান্ত্রিকের কাছে। মোট 60 বছর আমি বন্দি অবস্থায় ছিলাম। আমার নাম জাহানারা। আমি পদ্মার চর সংলগ্ন এক সম্ভ্রান্ত মুসলিম গোত্রের প্রধানের কনিষ্ঠ কন্যা। আমরা 11 বোন আর 10 ভাই। আমি সবার ছোট ছিলাম। আর ওই দিন যে সুদর্শন লোকটিকে দেখেছিলে তিনি আমার পিতা। এ সময় জাহানারা পরী খালুকে বলেন যে, আমি তো সাধারণ একজন মানুষ নই। আপাত দৃষ্টিতে আমাকে সাধারণ একটা মানুষ বলে তোমার কাছে মনে হচ্ছে। আমি তো নারী জিন। আর এই এলাকায় একটি বড় জঙ্গল বিস্তৃত এলাকা রয়েছে, ওখানেই আমি পরিবারের সাথে বসবাস করতাম। একদিন এক দুষ্টু ওঝা, এই ওঝা আসামের কামরূপ কামাখ্যা থেকে কালো জাদুতে সিদ্ধহস্ত ছিল। এই লোকটা ভয়ঙ্কর এবং নিকৃষ্টতর কালো জাদু করত। সকলেই তাকে একজন পরোপকারী, একজন ভালো মানুষ হিসাবে জানতো, কারণ যে তার কাছে যেত তারই সে উপকার করত। টাকা পয়সাও খুব যে বিষয়টা মানে টাকা পয়সা বেশি হতো বিষয়টা এরকমও ছিল না, তবে সে যেটা কামাতো তার জন্য সেটা অনেক যথেষ্ট ছিল। তবে মানুষ যে কাজের জন্য আসতো সেই কাজে সে করে দিত বলে মানুষ তাকে ভুল বুঝে পরোপকারী মনে করত। আসলে সে টাকার বিনিময়ে কালো জাদুর মাধ্যমে হত্যাকাণ্ডই বেশি করত। আর সে ছিল একজন পিশাচ সিদ্ধ সাধক। এই পিশাচ সিদ্ধ সাধক হওয়ার কারণে তার অসৎ কাজগুলো হাসিল করার জন্য পিশাচদেরকে দিয়েও অনেক কাজ সে করাতো। কোনো বাচ বিচার বোধ তার মধ্যে ছিলই না। আর একটা প্রধান লালসা তার ছিল কুমারী যুবতী মেয়েদেরকে কালো জাদুর মাধ্যমে তাদের বশীভূত করে তাদের সম্ভ্রম ছিনিয়ে নেয়া। এ সময় ওই জাহানারা পরী আরো জানান, জন্মগতভাবে আমরা এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি এবং আমাদের পরিবারে অনেক ধার্মিক জিন রয়েছে। আর জন্মগত কারণে আমাদের পরিবারের জিনেরা অলৌকিক কিছু শক্তি নিয়েই আল্লাহর রহমতে জন্মগ্রহণ করে। জিনেদের জগতে অনেক রহস্যময় জিনিস রয়েছে যা আসলে সহজে বোঝা যায় না। আমরাও যে সবকিছু জানি বিষয়টা এরকম না, কিছু কিছু জানি। যেমনটা তোমাদের সমাজে অনেক কিছু দেখো, অনেক কিছু হচ্ছে, সবকিছু কি তোমরা জানো? কিন্তু হচ্ছে তো ওভাবেই। ওই বিষয় হয়তো বা বিশেষজ্ঞ যারা আছেন তারা জানেন। তো আমাদের জিনদের জগতে অনেক রহস্যময় জিনিস রয়েছে, আমরাও সবকিছু জানি না, সে বিষয়ে বলতেও পারি না। আমার ক্ষেত্রে পরিবারের তরফ থেকে কিছু বিধি নিষেধ আরোপ করা ছিল, বিশেষ করে চলাচলের ক্ষেত্রে। কারণ অনেক মহাশক্তিশালী পিশাচ জিনদের সাথে আমাদের বংশগত বিরোধ ছিল। কারণ জিনেরা যেখানে আসলে থাকে সেখানে তো অনেক দুষ্ট জিনেরাও থাকে। বিভিন্ন কারণে তাদের সাথে বিভিন্ন সমস্যা হয়েই যায়। আর পিশাচ জিনেরা ব্ল্যাক ম্যাজিশিয়ান এবং তান্ত্রিকদের প্রলোভনে পড়ে নিরীহ মানুষদের উপর কিন্তু অত্যাচার করে। আর এই পিশাচ জিনেরা ব্ল্যাক ম্যাজিকে তান্ত্রিকদের সহযোগিতাও করে। আমাদের ক্ষেত্রেও এমনটাই ছিল। আমাদের আশেপাশে যারা ছিল তারাও সেম কাজটা করত। সেখানে আমাদের বংশগত এবং আদর্শগত বিরোধের কারণে আমরা ওই পিশাচদের সাথে বিরোধে জড়িয়ে পড়ি। এই কারণেই দীর্ঘদিন ধরে আমাদের গোত্রের সাথে তাদের একটা বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ থেকে প্রায় 60 বছর আগে একদিন আমি আমার পরিবারের সাথে ভারতের এক এলাকায় বসবাস করি। আমাদের এক আত্মীয়ের বাড়িতে আমরা বেড়াতে যাই, মূলত সেখানে দাওয়াত খেতে যাই। ওখানেই আমরা কয়েকটা দিন কাটানো শেষে আমি আসামের একটি স্থানে ঘুরতে যাই। তখন আমি কিছু বুঝে ওঠার আগেই একদল ভয়ঙ্কর পিশাচ আমার উপর আকস্মিক আক্রমণ করে আমাকে বন্দী করে ফেলে এবং আমাকে নিয়ে তারা অদৃশ্য হয়ে সেই ভয়ঙ্কর তান্ত্রিকের কাছে তুলে দেয়। তান্ত্রিক বিনিময়ে একটি যুবতী মেয়েকে বলি দিয়ে সেই পিশাচদেরকে তুষ্ট করে, আর এইভাবেই আমি বন্দী হয়ে যাই। ওই তান্ত্রিক অনেক ভয়ঙ্কর। ওই তান্ত্রিক ভয়ঙ্কর কালো জাদু প্রয়োগ করে আমার উপর শুধু তার বশ্যতা স্বীকার করার চেষ্টা চালায়। টানা 10 বছর চেষ্টা করার পরও সে ব্যর্থ যখন হয়, তখন এক পর্যায়ে আমাকে বন্দী করে এই পিতলের পাত্রের ভেতর এবং এই পিতলের পাত্রটা মাটিতে পুঁতে ফেলে। সেই থেকেই আমি এখানে প্রায় 50 বছরের মতো বন্দী জীবন কাটাই।
বন্দি অবস্থা ছাড়া 10 বছর, আর এর ভিতরে 50 বছর, এই মোট 60 বছর আমি পরিবার থেকে বিচ্যুত হয়ে বন্দি অবস্থাতেই কাটাচ্ছি। জাহানারা পরীর কথাগুলো শুনে একসময় খালু বললেন, শোনো, আমরা দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য লড়াই করছি। আর তখন মাটি খুঁড়তে গিয়ে একটি পিতলের কলস পাই। মুখ খুলতেই যখন ওখান থেকে একটি সাপ বের হয়, তখন আমার সহকর্মীরা বুঝতে না পারলে আমি বুঝতে পারি এটা কোনো সাধারণ সাপ নয়, এটা জিন জাতীয় কিছু হবে। তাই তোমাকে মারতে আমার সহকর্মীকে বাধা প্রদান করি। একটা মানুষ হিসাবে আমি আমার কর্তব্য পালন করেছি। এরপর যেটা হয়, ওই মেয়েটি খালুকে নিয়ে অন্ধকারে রাখা একটি নৌকায় চড়ে বসে। খালু নৌকায় চড়ার কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারেন যে এটা কোনো সাধারণ নৌকা নয়, এটা ভয়ঙ্কর একটা সাপ। তারা মূলত সাপের ফনার উপরে বসে পড়েছে, আর ওই সাপটি নদীর উপর দিয়ে সাঁতার কেটে কেটে যাচ্ছে। যখন সাপটি সাঁতার কেটে কেটে যাচ্ছিল, তখন দুই পাশে পানি আছড়ে পড়ছিল, আর লেজ দিয়ে যখন সাঁতার কাটছিল, এই সাঁতার কাটার শব্দও কিন্তু হচ্ছিল। উনি যে একটা বিশাল সাপের উপরে আছেন, এই সাপটা কিন্তু তখন ফোঁস শব্দ শুরু করেছে, এতক্ষণ কিন্তু করেনি। এই জিনিসটা দেখে খালু তো প্রচন্ড ভয় পান এবং ভয়ে জ্ঞানও হারিয়ে ফেলেন। খালুর যখন জ্ঞান ফিরে আসে, তখন উনি তাকিয়ে দেখেন খুবই চমৎকার ও সুসজ্জিতভাবে সাজানো গোছানো অপরূপ সৌন্দর্যে ভরপুর কোনো এক রাজপ্রাসাদের মতো একটা জিনিস তার সামনে। উনি সেই প্রাসাদের সামনে নির্জন এক বাগানে একটি দোলনার উপরে শুয়ে আছেন। পাশেই অপলক দৃষ্টিতে খালুর দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে সেই জাহানারা নামের মেয়েটি। এ সময় খালু বেশ নার্ভাস ফিল করেন। এ সময় জাহানারা নামের মেয়েটি খালুকে আশ্বস্ত করেন এবং বলেন, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। এ সময় মেয়েটি খালুকে বলেন যে, শোনো, আমরা জিন জাতি যদি কোনো মানুষকে আমরা ভালোবাসি, পছন্দ করি তাদের উপকারের কারণে, তাহলে আমাদের জীবনের বিনিময়ে হলেও তার উপকারের প্রতিদান দেবার চেষ্টা করি। আর তুমি গুলিবিদ্ধ অবস্থায় অনেক অসুস্থ হওয়ার কারণে আমার পিতার নির্দেশে তোমার নিরাপত্তার জন্যই তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। এই সময় মেয়েটি খালুকে বলেন, খুব সতর্কতার সাথে থাকবে, কারণ এখানকার প্রত্যেকটি কদমে কদমে অনেক রহস্য লুকিয়ে আছে। সাবধান, আমি ব্যতীত কেউ তোমাকে কিছু ধরে নিতে বললেও তুমি লোভ করে কিছু চাইবে না। কেউ কোনো কিছু খেতে দিলে আমার ইশারা না দেয়া পর্যন্ত তুমি সেটা খাবে না, সেটা যেই হোক, আমার বাবা হোক, আমার মা হোক, যেই হোক। শুধু আমি যদি বলি সেটাই তুমি নেবে, সেটাই তুমি খাবে। এ সময় মেয়েটি খালুকে আরো বলেন, আমাদের জিন জাতি হলো মহান আল্লাহ পাকের এক অপরূপ সৃষ্টি এবং গভীর রহস্যের একটা আধার। এই রহস্য ভেদ করা সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত দুরূহ ব্যাপার। এমনকি আমাদের রহস্য আমরাও অনেক ক্ষেত্রে জানি না। এ সময় খালু দেখেন মেয়েটি খুব সুন্দর একটি গ্লাসে খালুর জন্য এক গ্লাস শরবত নিয়ে আসছে। মেয়েটি খালুকে এই শরবতটা খেতে অনুরোধ করে। খালু তখন শরবতের গ্লাসটা হাতে নিয়ে শরবতটা খেয়ে ফেলে। তখন খালুর কাছে মনে হলো এত সুন্দর স্বাদের শরবত তিনি জীবনে কখনোই খাননি। এ সময় জাহানারা নামের সেই মেয়েটির ডাকে দুজন মধ্যবয়সী লোক সুন্দর সাজানো গোছানো ফুলের কারুকার্যময় একটি টেবিল নিয়ে সেখানে হাজির হয়। এই টেবিলে বিভিন্ন ধরনের ফল ও মিষ্টি ছিল। এ সময় খালুকে মিষ্টি ও ফল খেতে অনুরোধ করেন সেই মেয়েটি। খালু কিছুটা সংশয়হীন অবস্থায় কিছু ফল এবং মিষ্টি খেয়ে নেয়। এ সময় মেয়েটি খালুকে দোলনা থেকে নেমে আসতে বলেন। খালু দোলনা থেকে নেমে আসেন, তবে কেমন যেন তার পায়ে কোনো ব্যথাই নাই এমনটা মনে হচ্ছে। এই সময় জাহানারা নামের মেয়েটি খালুকে তার সাথে বাগানের চারদিকটা একটু ঘুরে দেখার অনুরোধ করেন। এ সময় খালু মেয়েটির সাথে বাগানের ভিতরে যতই গভীরে প্রবেশ করেন, ততই বেশি যেন অপরূপ এবং নতুন নতুন সব দৃশ্য অবলোকন করতে থাকেন। এক পর্যায়ে খালু দেখতে পান বিশাল এক দিঘি, তবে দিঘির পানি দুটি কালারে বিভক্ত, সাদা এবং কালো, এবং চারপাশের ঘাটগুলো অনেক সুন্দর করে বাঁধানো। এছাড়াও বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ এবং জলজ ফুলে ভরা সেই দিঘি। খালু হঠাৎ করে একটি বিষয় দেখে খুব অবাক হয়ে যান। সেই পুকুরের এক কোণে বিশাল বড় একটি খাঁচায় কালো কুচকুচে বড় একটি ব্যাঙ, যার আকার আকৃতি প্রায় মাঝারি আকারের একটি খাসির সমান, আর ওই ব্যাঙটিকে বন্দি করে রাখা হয়েছে। এমনকি সেই খাঁচায় নিয়মিত কিছু খাবারও দেওয়া হয়, এটাও খালু দেখতে পেলেন। এই সময় খালু ওই ব্যাঙ সম্পর্কে জাহানারা নামের মেয়েটিকে প্রশ্ন করলেন। তিনি খালুকে
বললেন, এটা এক গভীর রহস্য, এটা আপাতত জিজ্ঞেস করো না। তারপরও খালুর কৌতূহলের কারণে মেয়েটি এই বিষয়টা সম্পর্কে খুলে বলে। মেয়েটি বলে, এই ব্যাঙটি আসলে এক ভয়ঙ্কর জল পিশাচ। এই পিশাচটি গজার মাছের সুরত ধরে পদ্মা নদীতে যুগের পর যুগ ধরে বিচরণ করত এবং রাতের আধারে যে সকল গরিব জেলে পরিবার মাছ ধরে জীবিকা নির্বাহ করত, তাদের অনেককেই এখানে ও নিজের শিকার বানিয়ে ফেলত। মাছ তো খেতই, এমনকি জেলেদেরকেও খেয়ে ফেলত। ওর কাজই ছিল মানুষের উপর যত প্রকার জুলুম, নিপীড়ন, নির্যাতন আছে এগুলো করা। ও ছিল খুবই নির্দয়। মানুষের উপর যত প্রকার জুলুম, নিপীড়ন, নির্যাতন আছে ও নিজের খুশির জন্য করত এবং খুবই আনন্দ পেত এগুলো করে। আর ওর বেশ কয়েকজন অনুসারী ছিল। আবার ওর একজন মানুষ অনুসারী ছিল যে কিনা ওকে পূজা করত। সে ছিল এক মুসলিমের বেশধারী ভয়ঙ্কর এক তান্ত্রিক, যে কিনা বছরের কোনো একটা দিনে ওকে 12 বছর বয়সী কোনো কন্যাকে বলি দিয়ে আরাধনা করত। এতে করে ভয়ঙ্করভাবে ওর শক্তি বৃদ্ধি পেত। এমন একটা সময় ছিল ওই পিশাচ কোনো ইনসান বা জিনকেও তোয়াক্কা করত না। বেপরোয়াভাবে ওর চলাফেরা, জুলুম, নির্যাতন এগুলোতে অতিষ্ঠ হয়ে জিনেরাও ওকে এড়িয়ে চলত। এমনকি কয়েকটি নিরীহ জিন পরিবারকে হত্যা করে এবং এদেরকে নিশ্চিহ্ন করে ফেলে। ও এতটাই শক্তিশালী আর অত্যাচারী ছিল যে ওকে সাধারণ জিনেরা ভয় পেতে শুরু করে। একদিন এতিম ছোট দুটি ভাই আমাদের এই এলাকা থেকে নৌকাযোগে নদী পথে বাড়িতে ফিরছিল। তখন নদীতে প্রচন্ড ঝড় ওঠে। এ সময় ওই বাচ্চা দুটি ভুলবশত আমাদের এলাকায় প্রবেশ করে ফেলে। ওরা বুঝতে পারে না এটা জিনদের এলাকা। আসলে যেটা সাধারণ মানুষ চোখে দেখে না, এটা তো আসলে ওদের দোষেরও কিছু নাই। ঠিক ওই সময়ে আমাদের এই এলাকা পার হচ্ছিল ওই ভয়ঙ্কর শক্তিশালী পিশাচ। তখন ও কুদৃষ্টি দেয় এই দুটি অসহায় এতিম বাচ্চাদের দিকে। ও এই দুটো বাচ্চার পর আক্রমণ করে বসে। তখনই আমাদের গোত্রের কয়েকজন শক্তিশালী পাহারাদার জিন ওকে আটক করে ফেলতে সক্ষম হয়, কেননা ওই সময় আমাদেরও কয়েকজন শক্তিশালী জিন ওই দিকটাতে ছিল। এক পর্যায়ে ওকে আটক করে আমাদের এখানে নিয়ে আসলে বিচারিক কার্যক্রম শেষে সর্বসম্মতিক্রমে ওকে নিজের ইচ্ছায় ব্যাঙের আকৃতি ধারণ করতে বাধ্য করা হয় এবং আমৃত্যু পানির ভিতর কারাগারে বন্দী করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পানির ভিতর বন্দী রাখার কারণ ও পানির জিন, আর বন্দী হলেও ওর জন্য 3 বেলা খাবারের ব্যবস্থা করা হয়, কারণ ওর জীবন আছে, ওরও রিজিক পাওয়ার অধিকার আছে। সেই থেকেই ও আজীবন এখানে বন্দী। এই সময় জাহানারা নামের মেয়েটি খালুকে বলেন, এটা সাধারণ কোনো পুকুর নয়, এটা খুবই রহস্যময় একটি পুকুর। আর এখানে এত রহস্য আছে যে এটা সম্পর্কে আমি নিজেও অবগত নই এবং আমাদের গোত্রের অনেক প্রবীণ জিনেরাও এর সব রহস্য জানে না। এটা আল্লাহর এক রহস্যময় সৃষ্টি। জাহানারা নামের মেয়েটির সাথে খালুর ঘোরাফেরা যখন শেষ হলো, এরপর খালু আস্তে আস্তে উনি জাহানারার সাথে কোন একটা জায়গার দিকে যেতে থাকলেন। যখন ঘোরাফেরা করছিলেন অনেক কিছু দেখেছিলেন। সেখানে অপরূপ সৌন্দর্যময় কিছু বাগান, গাছপালা, এগুলো আসলে উনি এই জগতে দেখেনি নাই। কোনটা কি গাছ এটাও বুঝতে পারছেন না যে এটা আসলে কি গাছ, কারণ এমন গাছ উনি কখনো দেখেননি। তো যাই হোক, ঘোরাফেরা শেষে এক পর্যায়ে খালুকে সাথে নিয়ে মেয়েটি যায় বিশাল এক কারুকার্যময় প্রাসাদের ভেতরে। প্রাসাদের ভিতরে প্রবেশ করে খালু সেখানে দেখতে পায় জাহানারা পরিবারের, অর্থাৎ জাহানারা পরীর যে পরিবার রয়েছে এই পরিবারের সবাইকে। উনি দেখতে পেলেন সবাই অপলক দৃষ্টিতে খালুর দিকে তাকিয়ে আছে। বাড়ির ভেতরে খালু দেখতে পান অনেক সুন্দর সুন্দর বেশ কয়েকজন নারী ও পুরুষ। এরা খালুকে দেখার জন্য অপেক্ষা করছে। এ সময় খালু সবাইকে সালাম দেয়, তারাও সালামের উত্তর দেয়। এক পর্যায়ে জাহানারা মেয়েটি খালুকে ধরে নিয়ে খুবই পরিপাটি সাজানো গোছানো একটি রুমে নিয়ে যায় এবং বিশ্রাম নিতে বলে। খালু এর কিছু সময় পরে দেখতে পান জাহানারা পরীর বাবা তার সাথে একজন বৃদ্ধ ব্যক্তিকে নিয়ে ঘরে প্রবেশ করেন। সাথে কিছু অচেনা ফল, মিষ্টি, এই খাবারগুলো খেতে অনুরোধ করেন তারা। তবে খালু খেয়াল করলেন দূরে দাঁড়িয়ে থাকা জাহানারা পরী সে ইশারায় নিষেধ করলেন যে এটা না খেতে। খালু খুবই সতর্কতার সাথে বিষয়টি এড়িয়ে যান। উনি বলেন যে পরে খাবো, আমি এটা আপাতত রেখে যান এটা। এ সময় জাহানারার বাবার সাথে থাকা বৃদ্ধ ব্যক্তিটি খালুকে উর্দু ভাষায় কিছু প্রশ্ন করেন। খালু মোটামুটি উর্দু ভাষা বুঝতেন, বলতেও পারতেন, সেভাবেই উনি উত্তর দিলেন।
সেই বৃদ্ধ ব্যক্তিটি তার সাথে থাকা একটি ব্যাগ থেকে কিছু ট্যাবলেট জাতীয় জিনিস বের করে খালুকে খেতে দেন। জাহানারা পরী দূর থেকে ইশারা দেয়, হ্যাঁ এটা খাওয়া যাবে। এরপর খালু সেই বড়িটা বা ট্যাবলেটটা খান। পরবর্তী সময়ে জাহানারা পরী খালুকে বলেছিলেন যে তার বাবার দেয়া ফল যদি খালু একবার খেতেন তাহলে আর কোনোদিনই পৃথিবীতে ফেরত যেতে পারতেন না। ওই ফলটি ছিল একটি রহস্য, তাহলে আজীবন এখানেই তাকে কাটাতে হতো, তার পরিবার পরিজন ছাড়াই। জাহানারা পরী বলেন, ওই যে ট্যাবলেট বা বড়ি, এটি একটি মহাশক্তিশালী এবং অসাধারণ কার্যকর একটি ভেষজ ঔষধ। ওটা খালুকে দেওয়া হয়েছে যাতে করে ওনার পায়ের ক্ষতটা সেরে যায়। আর এই যে যেই লোকটি, ইনি এই গোত্রের শুধু নন, জিন জগতে উল্লেখযোগ্য যে সমস্ত হেকিম রয়েছেন তার মধ্যে উনি একজন। যদি 100 জনকে চিন্তা করা হয় 100 জনের মধ্যে উনিও আছেন। উনি অনেক বয়োবৃদ্ধ একটি জিন, আর উনি এই গোত্রে থাকার কারণে এই গোত্র অনেক সম্মানিত। জিনদের বিভিন্ন গোত্র থেকেও ডাক পড়ে এই জিনকে চিকিৎসা করতে যাওয়ার জন্য। বলা হয় উনি এক অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক। জাহানারা পরী আরো বলেন যে তোমাদের জগতে যেরকম অনেক নাম করা চিকিৎসক রয়েছেন, কোনো কোনো একটা বিষয়ে তারা খুবই দক্ষ, তাদের ধারে কাছে কেউ নাই, উনিও ঠিক তেমনই একজন চিকিৎসক। এক পর্যায়ে জাহানারা পরীর বাবা খালুকে বিশ্রাম নিতে বলেন। সেই বৃদ্ধ ব্যক্তিকে সাথে নিয়ে উনি বের হয়ে যান। এরপরই জাহানারা পরীর পরিবারের বিভিন্ন সদস্যরা খালুকে দেখতে রুমে প্রবেশ করেন। তার খোঁজ খবর নিয়ে ধীরে ধীরে আবার তারা বেরো হয়ে যান। এই সময় খালু ঘুমিয়ে পড়েছিলেন, বিশেষ করে এই দেখা সাক্ষাৎ শেষে আর কি। ওনার ভাষ্য মতে উনি কতক্ষণ ঘুমিয়েছেন তা উনি বলতে পারবেন না, তবে যখন তার ঘুম ভাঙে তখন উনি দেখেন তার মাথার পাশে মায়াবী চোখে তাকিয়ে আছে আর দাঁড়িয়েও আছে এই জাহানারা পরী। ওই সময় খালু ওনার পায়ের ব্যথা তেমন অনুভবই করছিলেন না, মনে হচ্ছে একদমই কমে গেছে বা নাই বললেই চলে। এই সময় জাহানারা পরী খালুকে বলেন, তুমি আসলে অনেক অসুস্থ ছিলে, তাই তোমাকে আমার মা বাবার এবং আশেপাশে যারা আছেন আমাদের আত্মীয় স্বজন তাদের পরামর্শেই সেবা শুশ্রূষার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। তুমি ভয় পেও না, তুমি সুস্থ হলে ইনশাল্লাহ তোমাকে ফিরিয়ে দিয়ে আসবো। জাহানারা পরীদের বাড়িতে বেশ কয়েকদিন থাকার পরে এবং জাহানারা পরীর সেবা যত্নে জাহানারা পরীর প্রতি খালু আকৃষ্ট হয়ে পড়েন এবং গভীর এক মায়ে জড়িয়ে যান। জাহানারা পরীদের বাড়িতে থাকাকালীন খালু এমন এক আকর্ষণ এবং মায়া অনুভব করেন যা আসলে তাকে একটা ভিন্ন জগতে নিয়ে গিয়েছিল। বাস্তবে কি হচ্ছে, উনি যুদ্ধে এসেছেন, ওনার পরিবার আছে, ওনার স্ত্রী আছে, মা বাবা আছে, এইসব কোনো কিছু ওনার নাকি মনে পড়ছিল না। সবকিছুই শুধু জাহানারা পরীকে ঘিরেই ওনার আবর্তিত হচ্ছিল। এক পর্যায়ে জাহানারা পরীও খালুর প্রতি খুবই আকৃষ্ট হয়ে পড়েন। তারা গভীর এক মায়ার বাঁধনে জড়িয়ে যান, এই দুইজন, খালু এবং জাহানারা পরী। এর কয়েকদিন পর জাহানারা পরী খালুকে জানান যে এখন তুমি পরিপূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ, চাইলে এখন তুমি নিজ দেশে ফেরত যেতে পারো। ধীরে ধীরে খালুর তখন সব কথা মনে পড়ে যায়। এরপর উনি বুঝতে পারেন যে হায় হায়, আমি তো রণাঙ্গন ফেলে চলে এসেছি। তিনি প্রবলভাবে তার উপর অর্পিত মহান স্বাধীনতা সংগ্রামের দায়িত্ববোধ, পরিবার পরিজন সহ সহকর্মীদের কথা চিন্তা করে ব্যাকুল হয়ে ওঠেন। তিনি ব্যাকুল হয়ে আসেন কখন উনি ফেরত যাবেন। ওনার ব্যাকুলতা বেড়ে যায় মারাত্মকভাবে। এক পর্যায়ে জাহানারা পরী খালুকে নিয়ে হাঁটতে হাঁটতে সেই বাগান বাড়ি থেকে বের হয়ে আসেন, ধীরে ধীরে নদীর ধারে চলে আসেন। এরপর জাহানারা পরী খালুকে চোখ বন্ধ করতে বলেন। খালু চোখ বন্ধ করলে জাহানারা পরী খালুর হাতটি শক্ত করে ধরে একটি নৌকায় ওঠেন। যখনই নৌকায় উঠেছেন খালু চোখ বন্ধ করা অবস্থায় তো বুঝতে পেরেছিলেন যে সেই ভয়ঙ্কর ফোঁস শব্দ হচ্ছে। উনি বুঝতে পেরেছিলেন যে যেই সাপের উপর ভর করে ওনারা এসেছিলেন সেই সাপটাই তাকে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরই জাহানারা পরী খালুকে নামিয়ে দিয়ে বলেন যে এবার চোখ খুলতে পারেন। চোখ খোলার পর অবশ্য উনি দেখেন জাহানারা পরী দাঁড়িয়ে আছে, পাশে একটা নৌকা, সাধারণ নৌকা। এটা আর সে সাপ না, যদিও বা উনি বুঝতে পেরেছিলেন যে এটাও তার চোখের ভুল হচ্ছে, অর্থাৎ তার দেখার ভুল হচ্ছে। এই জিনিসটাই এখন নৌকায় আসলে রূপান্তরিত হয়েছে। ওনারা যখন গিয়েছিলেন তখনও কিন্তু একটা নৌকায় উঠেছিলেন, পরবর্তীতে সেটা সাপের মতো হয়ে গিয়েছিল। আর এটাতেই এসেছেন, এটাও তো খালু বুঝতে পেরেছিলেন। তো যাই হোক, ওখান থেকে জাহানারা পরীকে বিদায় দিয়ে উনি যখন সামনের দিকে হাঁটা শুরু করেছেন, এখন তো উনি কোনো কিছুর সাথে নিজেকে মিলাতে পারেন না। উনি চিন্তা করেন কোথায় আসলাম, এটা কোন জায়গায়,
তবে বুঝতে পারলেন যে জাহানারা পরী তাকে সেম জায়গাটাতেই নামিয়ে দিয়ে গেছেন। রাতের বেলা তো নামিয়ে দিয়ে গেছেন, দিনের বেলায় না। রাতের বেলা কোথায় খুঁজবেন, কি করবেন? এরপর উনি খোঁজাখুঁজি করেন। একটা পর্যায়ে রাতের বেলাতেই উনি ওই জায়গাটা খুঁজে বের করতে সক্ষম হন যেখানে ওনার সহযোদ্ধারা ছিল। তবে ওখানে গিয়ে উনি কাউকে আর খুঁজে পান না। তিনি ধীর স্থির ভাবে গোপনে সবাইকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ওখান থেকে একটু দূরে স্থানীয় একজন মুক্তিবাহিনীর সদস্য যাকে খালু ট্রেনিং দিয়েছিলেন, তো ওনাকে খুঁজে পান। তো উনি জানান যে এই যে জায়গাটা, এই জায়গাতে আক্রমণ করা হয়েছিল, মূলত রাজাকার বাহিনী এখানে আক্রমণ করেছিল। এখানে যখন আক্রমণ করা হয়, পাকিস্তানি বাহিনী এই জায়গার তথ্য পেয়ে যায়। এরপর এখান থেকে লোকজন সরে পড়ে, অর্থাৎ এই যে খালুর সহযোদ্ধারা যারা ছিলেন তারা এখান থেকে সরে পড়ে। বেশ কয়েকজন শাহাদত বরণ করেছেন। আর অন্য যে সহকর্মীরা ছিলেন তারাও খালুকে খুঁজছেন, তবে তারা ধারণা করছেন যে খালু হয়তোবা মারা গিয়েছেন। এই জন্য তারা খালুর কথা চিন্তা করে খুবই বিমর্ষ ছিলেন। তো ওই মুক্তিযোদ্ধা এই বিষয়টা খালুকে বললেন। খালু কৌশলগত কারণে আসলে কোন ঘটনা ঘটেছিল, কোন প্রেক্ষাপটে উনি কোথায় চলে গিয়েছিলেন এই বিষয়ে আসলে কোনো কথা বলেননি। এটা বলাটা ঠিকও হতো না। এদিকে সমস্যা যেটা হয় যে খালুর সাথে যারা ছিলেন তারা কিন্তু ইপিআর সদস্য ছিলেন, বেশ প্রশিক্ষিত যোদ্ধা। ওনাদেরকে হারিয়ে উনি কোথায় যাবেন, কি করবেন বুঝতে পারছিলেন না। উনি তাদেরকে খুঁজতে থাকলেন। এক পর্যায়ে তিনি চারঘাট এলাকার শেষ সীমানায় তার সহযোদ্ধাদের সন্ধান পেয়েও যান। আল্লাহর অশেষ রহমত, তাদেরকে পেয়ে গেছেন। খালু শারীরিক এবং মানসিকভাবে শক্তি ফেরত পান। সহকর্মীরা তাকে খুঁজে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা আবারও পুনঃশক্তি দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েন। বিভিন্ন স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যদের সাথে তাদের সম্মুখ যুদ্ধ হয় এবং প্রতিবারই মহান আল্লাহর অশেষ রহমতে সামান্য কিছু ক্ষয়ক্ষতি ছাড়া মুক্তিবাহিনীর সদস্যদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এরই মাঝে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে 3 জন শাহাদত বরণ করেন। খালু ও তার সহকর্মীরা সরাসরি পাকিস্তানি বাহিনীর সামনে পড়ে গেলে পাকিস্তানি বাহিনী সরাসরি ব্রাশ ফায়ার শুরু করে। মুক্তিবাহিনীর যারা সদস্যরা ছিলেন তারাও পাল্টা আক্রমণ করেন। দুর্ভাগ্যক্রমে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকার 3 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ, শহীদ আব্দুল বারী, শহীদ আব্দুল মান্নান এই 3 জন শাহাদত বরণ করেন। বাকি সদস্যরা ওনারা আসলে কোনোভাবে সেখান থেকে সরে যেতে সক্ষম হন। ওই এলাকা অতিক্রম করে ওনারা চলে আসতে সক্ষম হন। তবে দুর্ভাগ্যবশত খালু একা হয়ে পড়েন। মূল সমস্যাটা হলো তখনকার সময়ে এরকমের রাস্তাঘাট তো ছিল না, আবার বন জঙ্গল বিস্তৃত বিশাল এলাকা ছিল আশেপাশে। একবার জঙ্গলের ভিতরে ঢুকে গেলে পথ চেনাটাও মুশকিল হয়ে যেত। এদিকে এই এলাকায় তার কোনো কিছুই সেভাবে চেনা ছিল না। এভাবে একা একা খালু হাঁটতে হাঁটতে বিশাল এক বন্য এলাকার অভ্যন্তরে ঢুকে পড়েন। কারণ যুদ্ধে এমন ভাবে ওনারা দিক বিদিক ছুটে চলে গিয়েছিলেন যে একে অন্যের সাথে যোগাযোগ করতে পারছিলেন না। ওই সময় কিন্তু ওনাদের সাথে ওয়্যারলেস সিস্টেমটা ছিল না, যার কারণে ওনারা কারোর সাথে যোগাযোগ করতে সক্ষম হননি। এদিকে খালুর শরীরে কিন্তু ইউনিফর্ম পরা, হাতে আবার এলএমজি। এই অবস্থায় যদি শত্রুপক্ষের কেউ দেখে বা তাদের কোনো দোসর দেখে তাহলে তো ভয়ঙ্কর বিপদ। দিনের বেলাতে তো নড়াচড়া করা খুবই ঝামেলা, রাতের বেলা আগানো যায়। আর এদিকে খাবার দাবারেরও তীব্র সংকট। কি করবেন, কোথায় খাবেন, কার কাছে গিয়ে খাবার চাইবেন, সে যদি আবার পাকিস্তানি বাহিনীদেরকে খবর দিয়ে দেয় তখন তো হবে আর এক বিপদ। তো যাই হোক, উনি সুযোগ বুঝে বুঝে একটু একটু করে আগাতে থাকেন। একটি ঘন জঙ্গল বিস্তৃত বাগান পেয়ে যান, সেখানে ঢুকে পড়েন। তো ওখানে একটি পরিত্যক্ত বাড়ি আবিষ্কার করেন, যেখানটায় ছিল আধা পাকা একটি বাড়ি। মনে হচ্ছে বেশ কিছু বছর যাবৎ সেটা পরিত্যক্ত, মানে বহু বছরের পরিত্যক্ত, বিষয়টা এরকম না, প্রায় কয়েক বছর যাবৎ পরিত্যক্ত হয়ে আছে। তিনি সিদ্ধান্ত নিলেন চারদিকে গুলির শব্দ হলেও শব্দটা মোটামুটি আধা কিলোমিটারও বেশি দূরত্বে হচ্ছে, এতটুকুনি আইডিয়া করেন। তো এই জায়গাটা থাকার জন্য বা রাত কাটানোর জন্য মোটামুটি নিরাপদ হবে, কারণ এখানে সাধারণ মানুষজনের আনাগোনা নেই, আর সাধারণ মানুষজন আসার সম্ভাবনাও কম। আর এখন যে চিন্তাটা উনি করলেন সেটা হচ্ছে ওনার জন্মভিটা ঝালকাঠিতে পৌঁছাতে হবে। কেননা উনি এভাবে বিচ্ছিন্নভাবে তেমন কিছুই করতে পারবেন না, যদি সম্মিলিতভাবে কিছু করতে পারেন সেটাই ভালো হবে। এরই মাঝে তিনি ঘরটির পেছনে একটি বারান্দার দরজা ভেঙে
ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি একটি চৌকিও দেখতে পান। তিনি ওখানে আশ্রয় নিয়ে রাতটি কাটানোর সিদ্ধান্ত নেন। খালু প্রায় এক রাত একদিন পায়ে হেঁটে এসেছেন, তো এই জন্য উনি খুবই ক্লান্ত ছিলেন। তারপরও সাথে থাকা সামান্য খাবার আর সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত থাকায় খুব একটা কাবু হন নাই আল্লাহর রহমতে। তিনি কিছু সময় বিশ্রাম নিয়ে চৌকির উপর একটু হেলান দিয়ে চোখ বন্ধ করলে ক্লান্তিতে তার ঘুম চলে আসে। খালু ওই অবস্থায় ঘুমিয়ে যান। হঠাৎ তিনি স্বপ্নে দেখেন সেই জাহানারা পরী খালুকে বলছেন, ভয় পেও না, তোমার শরীরে ইনশাল্লাহ গুলি লাগবে না। ওই সময় প্রচন্ড শব্দে খালুর ঘুম ভাঙে। এ সময় তিনি টের পান মোটামুটি দূরেই প্রচন্ড গুলির শব্দ হচ্ছে। এ সময় তিনি চেতনা ফিরে পেয়েই অস্ত্র হাতে নিয়ে তড়িঘড়ি করে পজিশন নিয়ে ফেলেন। তার সিদ্ধান্ত হলো তার একটাই টার্গেট, যে করেই হোক নিজ গ্রাম শেখের হাটে ফিরে যেতে হবে। তাই আগে উনি কোনো ফায়ার করবেন না, কারণ তিনি একা। তবে যদি ইমার্জেন্সি রাইফেল চালানোর দরকার হয় বা এই এলএমজি যেটা তার কাছে আছে সেটা চালানোর দরকার হয়, তখনই শুধু লড়াই শুরু করবেন। আর যখন দেখবেন যে অপোজিশন পার্টি অনেক কাছাকাছি চলে এসেছে, তখন উনি ফায়ার করবেন, এছাড়া করবেন না। কারণ ফায়ার করলেই তো ওই পক্ষ বুঝে যাবে যে এখানে কেউ আছে। অনেক সময় এরকম ফাঁকা ফায়ার করা হয় বিভিন্ন জায়গায়, ওইখানে কেউ আছে কিনা এটা বোঝার জন্য। এটা একটা কৌশল, যুদ্ধের কৌশল আর কি। আর ওরা যদি এগিয়ে আসে এই পাশ থেকে কোনো ফাঁকা ফায়ার না করা হয়, চিন্তা করবে এখানে কেউ নাই, এই জঙ্গলের ভিতরে ঢুকবো না, এটা হতে পারে। এই জন্য উনি কিন্তু ওনার জায়গা থেকে যতটুকু সতর্কতা অবলম্বন করা যায় সেটাই করেছিলেন। ওই সময় রাত কয়টা বাজে খালু ধারণা করতে পারেন না। খালু ঠিক করেন এই বাড়িতে আরো কয়েক ঘন্টা কাটাবেন, কারণ তিনি বেশ ক্লান্ত ছিলেন এবং নিজ গ্রামে ফিরে আসতে বেশ সময়েরও দরকার। আর ওই দিকটার আসলে তিনি তেমন কিছু চেনেন না। এরই মাঝে গোলাগুলির শব্দ কমে গেলে খালু প্রচন্ড ক্ষুধায় একদম কাতর হয়ে পড়েন। আবার ধীরে ধীরে তিনি ওই চকিতে একটু শুয়ে এক পর্যায়ে অবশ্য ঘুমিয়েও পড়েন। তিনি ঘুমাবার সাথে সাথে আবার সেই অপরূপ সুন্দর পরী জাহানারা সে ঘুমের মধ্যে চলে আসে। তিনি তাকে একটি বিশেষ সতর্ক বার্তা দেন। বার্তাটা এমন ছিল যে, তুমি এই এলাকা অতিক্রম করো, নতুবা তোমার জন্য সামনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। এদিকে আনুমানিক গভীর রাত, প্রচন্ড ক্ষুধা। খালু ঘুম থেকে উঠে পড়েন, বসেছেন এবার ঘুম থেকে উঠে। এক পর্যায়ে অন্ধকারে তিনি হাতাতে হাতাতে একটি জানালা খুঁজে পান এবং জানালা খুলে দিতে সক্ষম হন। তিনি জানালা খুলতেই জ্যোৎস্নার কিছু আলো ঘরে ঢুকে মোটামুটি কিছুটা অন্ধকার দূরীভূত হয় আর কি। তবে খালুর স্বপ্নে জাহানারা পরী আসলে ওই পুরো সময়টা যেন এক প্রকার মন্ত্রমুগ্ধ হয়ে তিনি ওই পরীর কথাগুলো শুনতে থাকেন এবং পুরো দৃশ্যপট যেন তার চোখের সামনে ভেসে ওঠে। খালু এক ভয়ঙ্কর মায়ায় পড়ে যান। এরই মাঝে খালুর কেটে যায় আরো কয়েক ঘন্টা। এক পর্যায়ে তিনি জঙ্গল বেষ্টিত এলাকা থেকে রওনা হন নিজ এলাকার উদ্দেশ্যে। তবে তিনি সরাসরি পোশাক পরিধান করা থাকায় আর হাতে অস্ত্র থাকায় তার তো একটা ভয় ছিল পাকিস্তানি বাহিনী দেখে ফেলা মাত্র তাকে গুলি করবে। আর উনি আছেন একা, আবার নিজ জেলায় ফিরতে হবে, বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এরই মাঝে খালু ওই এলাকা অতিক্রম হওয়ার সময় প্রচন্ড গুলির শব্দ শুনতে পান। তার কানের পাশ দিয়েই একটা গুলি চলে গেল। তিনিও তাৎক্ষণিক পজিশন নিয়ে ফেলেন। তার কথা হলো এই জঙ্গল এরিয়ায় কোনো প্রকার হানাদারদের প্রবেশ করতে দেয়া যাবে না, কারণ তাহলে এদের মুখোমুখি উনাকে হতে হবে আর জীবন হারাবার সম্ভাবনাও খুবই বেশি, কারণ উনি একা ওই সময়। আর উনি যদি এখানে মারা যান, এখানেই ওনার লাশ পচে নষ্ট হয়ে যাবে। দেশমাতৃকার কোনো কাজই উনি করতে পারবেন না। উনি যদি নিজ এলাকায় ফিরে যেতে পারেন তাহলে অনেকটা কাজ উনি করতে পারবেন। আর সহযোদ্ধাদেরকে এখানে তো উনি হারিয়ে ফেলেছেন। এরকম একটা সিচুয়েশনে উনি কিভাবে যোগাযোগ করবেন তাদের সাথে, সম্ভব হচ্ছিল না। এ সময় তিনি প্রায় আধা কিলোমিটার পথ অতিক্রম হওয়ার সময় হঠাৎ একটি উন্নত মানের বাড়ি দেখতে পান এবং প্রচন্ড গোলাগুলির শব্দ পেয়ে এই খালু ফায়ারের প্রস্তুতি নিয়ে সামনের দিকে অগ্রসর হলে তিনি কয়েকজন পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যদেরকে একটি জায়গা, একটা খালের মতো জায়গা পার হতে দেখেন, যার সামনে ছিল দুইজন আলবদর সদস্য। আলবদর সদস্যদের কিন্তু ইউনিফর্ম ছিল, রাজাকার বাহিনীর ইউনিফর্ম ছিল। তো এ সময় খালু এত কাছ থেকে হানাদারদের অপ্রস্তুত অবস্থায় দেখে তিনি আর লোভ সামলাতে না পেরে ওই পাকিস্তানি সেনাদের উপর ফায়ার করে বসেন। ওই সময় বেশ কয়েকজন সেনা হতাহত হয়। তবে খালুজান বুঝতে পারেন যে উনি চরম ভুল করেছেন, কারণ ওই যে বাড়িটা উনি দেখেছেন, একটা সুন্দর উন্নত মানের বাড়ি, ওই বাড়ির ভেতরে
আরো হানাদার বাহিনীর সদস্যরা রয়েছে। এই সময় খালুজান একটি কলা গাছের ঝাড়ের পেছনে এলএমজি বসিয়ে এবং নিজের জীবনের শেষ সময় মনে করে পজিশন নেন, যা আর বাঁচার উপায় নাই, ভুল করে গুলি করে ফেলছি, এখন তো ভেতর থেকে আরো বের হবে পিপিলিকার মতো। পাকিস্তানি বাহিনী গুলি করতে করতে এগিয়ে আসলে খালুজান কাউন্টার অ্যাটাক পজিশন নিয়ে উনিও ওনার কাজ চালিয়ে যেতে থাকেন। ওরা 100 গুলি করলে খালুজান গুলি করে 1-2টা, কারণ ওনার গুলি খরচ বেশি করা যাবে না। ওনার টার্গেট ছিল ওরা যেন এই এলাকায় ঢুকতে না পারে। এইভাবে উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘন্টার মতো গোলাগুলি চলার পর আল্লাহর রহমতে হানাদার বাহিনীর সদস্যরা কি মনে করে পিছু হটে, তারা অন্য দিকের রাস্তা ধরে অন্যদিকে চলে যায়। এর প্রায় 30 মিনিট পর খালু নিশ্চিত হন যে হানাদার বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করে চলে গেছে। তখন খালু ওই বাড়িতে ঢোকে, ওই বাড়ির উঠোনে প্রবেশ করে 2 জন পুরুষ এবং একজন বয়স্ক নারীর লাশ পড়ে থাকতে দেখে। তিনি বুঝতে পারেন যে বেশি সময় হয়নি তাদেরকে মেরে ফেলেছে এই হানাদার বাহিনীর সদস্যরা। এই সময় খালু যখন আবার ফেরত আসবেন তখনই ঠিক ওইখানে একটা কূপের ভেতরে ঝাপটা ঝাপটির শব্দ শুনে তিনি কূপের ভিতরে তাকিয়ে দেখেন একজন 35-36 বছর বয়সী মহিলা আর 16-17 বছর বয়সী একটা মেয়ে কূপের ভিতরে পড়ে আছে আর হাবুডুবু খাচ্ছে। এই সময় তারা খালুকে মেশিনগান সহ এবং পোশাক পরিহিত অবস্থায় দেখে হানাদার বাহিনীর সদস্য ভেবে প্রচন্ড ভয় পায়। তখন খালু তাদেরকে অভয় দিয়ে বলেন যে উনি মুক্তিবাহিনীর সদস্য, তাদের ভয় নেই। এই সময় মহিলা কাঁদো কাঁদো কণ্ঠে খালুজানের কাছে রিকোয়েস্ট করেন যে তাদেরকে যেন এই কূপ থেকে তোলা হয়। তখন মহিলা অনেক কষ্টে তার শাড়ি খুলে ছুঁড়ে দিলে খালু সেই শাড়িটা ধরেন। এরপর ওই মহিলা আর ওই মেয়েটাকে অনেক কষ্টে আল্লাহর রহমতে উপরে তোলেন। এই সময় মহিলা কান্না করতে করতে উঠোনে এসে এই 3টি লাশের মধ্যে তার স্বামী, তার ভাসুর এবং শাশুড়ির লাশ শনাক্ত করেন। তিনি জানান হানাদার বাহিনীর হাত থেকে নিজেদের সম্ভ্রম বাঁচাতে তিনিও তার মেয়ে হানাদারদের অগোচরে এই কূপে ঝাঁপ দিয়েছিলেন। এক পর্যায়ে ওই মহিলা খালুর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেন, আপনি আমার ধর্মের ভাই, আমাদেরকে আমার বাবার বাড়িতে পৌঁছে দেন। বলে রাখা ভালো, খালু প্রায় 3 দিনের ভেতর আসলে তেমন কিছুই খাননি, অনাহারে অর্ধাহারে কাটিয়ে আসছেন। তার শরীরের শক্তি খুবই কমে গিয়েছে। তিনি আল্লাহর অশেষ রহমত এবং মনের জোরে বেঁচে আছেন। শরীরের শক্তি বলতে আসলে এখন কিছুই নাই। খালু ওই মহিলা আর তার মেয়েকে নিয়ে তাদের গ্রামের পথে রওনা দেন, অর্থাৎ ওই মহিলার বাবার বাড়ি যেখানে। কয়েকটি গ্রাম পরে নাকি তার বাবার বাড়ি। একটা গরুর গাড়িও পাওয়া যায়, সেই গরুর গাড়িতে করে রওনা দিয়েছেন। ভয় ছিল যে কি হয় না হয়। ইতোমধ্যে কয়েক ঘন্টা পরে তারা সেই ভদ্র মহিলার বাবার বাড়িতে পৌঁছে যান। বলে রাখা ভালো, ওই এলাকার তৎকালীন চেয়ারম্যান ছিল এই মহিলার বাবা। তারা এই লোকদেরকে ভিতরে নিয়ে যায়, অর্থাৎ এই যে খালু এবং ওই মহিলার যে মেয়ে, মহিলা সহ ওদেরকে ভিতরে নিয়ে যায়। ভিতরে নেবার পর ওই চেয়ারম্যান তো বুঝতে পেরেছিলেন যে খালু একজন মুক্তিযোদ্ধা, আর কোনো বাড়িতে যদি মুক্তিযোদ্ধাকে আশ্রয় দেওয়া হয়েছে এটা যদি কোনো লোক মারফত হানাদার বাহিনী জানতে পারে তাহলে তো তুলকালাম কাণ্ড ঘটে যাবে, এই বাড়ির সবাইকে হত্যা করবে। এই জন্য খালুজানকে একটি ঘরে লুকিয়ে রাখা হয়েছিল। পরে মহিলার বাবার বাড়ির লোকজন রান্না বান্না শুরু করেন। রাত তখন আনুমানিক 8টা বাজে। ওই সময় তারা পোলাও, মুরগির গোস্ত সহ আরো কিছু ভালো মন্দ রান্না করেন, মূলত খালুকে আপ্যায়ন করার জন্য। যেহেতু খালু এই মহিলা এবং তার মেয়েকে ওই কুয়ার ভিতর থেকে আল্লাহর অশেষ রহমতে বাঁচিয়ে এই জায়গাতে পৌঁছে দিয়েছেন। তাদের মনের মধ্যে শোক ছিল, কারণ মহিলার স্বামী মারা গেছে, তার ভাসুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, তবু তার মেয়েটা তো জীবিত আছে, তার বেঁচে থাকার অবলম্বন তো আছে। এদিকে হয় কি, খালু বেশ কিছুদিন ধরে ভাত খেতে পারেননি, তার শরীরটা খুবই দুর্বল ছিল। আর এই পোলাও গোস্ত এটা তো আসলে তৈলাক্ত খাবার, এটা খাবার কারণে ওনার তো মারাত্মকভাবে বমি এবং ডায়রিয়া শুরু হয়ে যায়। বলে রাখা ভালো, ওই সময় কিন্তু ডায়রিয়া হলে মানুষ খুব একটা বাঁচত না। মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে ডায়রিয়া হলে পানি খেতে দেওয়া যাবে না, তাহলে আরো ডায়রিয়া হবে। এদিকে শরীর পানি শূন্য হয়ে মানুষ দুর্বল হয়ে মারা যেত। আর ওই সিচুয়েশনে খালুকে যে ডাক্তার দেখানো হবে এই সুযোগও তো ছিল না। তো এরকম চলতে থাকে অনেক সময়। গভীর রাতে খালু স্বপ্নে দেখেন সেই পরী একটা গাছের কয়েকটি পাতা নিয়ে এসে হাজির হয়েছেন। তাকে বারবার অনুরোধ করছেন পাতাটি খাবার জন্য। খালু স্বপ্নের ভিতর সেই পাতাগুলো খেয়ে ফেলেন। অবাক করার বিষয় হলো সত্য, গাছের পাতাগুলো খাবার পর থেকেই আল্লাহর রহমতে
ওনার শরীরে অতিরিক্ত শক্তি ফেরত আসে এবং নিজেকে পরিপূর্ণ সুস্থ অনুভব করেন আল্লাহর রহমতে। আর এমন একজন মুমূর্ষ রোগীকে এত দ্রুত সুস্থ হতে দেখে ভদ্র মহিলার পরিবার তারাও তো হতভম্ব হয়ে যান, কারণ ওই সময়ে ডায়রিয়া হলে মৃত্যু এক প্রকার নিশ্চিত। আর এমন এক মুমূর্ষ রোগী এত দ্রুত সুস্থ হতে পারে এটা তাদের কল্পনাতেও ছিল না। ওনারা তো অবাক হয়েছেন, খালু তো আসল কথা বলেননি। যাই হোক, ওই ভদ্র মহিলার পরিবারের কাছ থেকে খালু পরনের পোশাক পাল্টিয়ে ওখান থেকে আরো কিছু নতুন কাপড় পরিধান করে তার সাথে থাকা এলএমজি খুলে বস্তার ভেতরে নিয়ে নিজ জেলা ঝালকাঠির উদ্দেশ্যে রওনা হয়েছেন। খালু অনেক কষ্ট করে বৃহত্তর খুলনা বাগেরহাট এলাকায় কয়েকটি ছোট ছোট মুক্তিযোদ্ধা গ্রুপের সাথে যোগাযোগ করতে সক্ষম হন। তাদের সাথে যোগাযোগ হওয়ার পর তিনি সেখানে কয়েকটি মুক্তিযোদ্ধা গ্রুপকে অস্ত্র চালানোর প্রশিক্ষণও দিয়েছিলেন এবং কয়েকটি সম্মুখ যুদ্ধে সরাসরি নেতৃত্ব প্রদান করেছিলেন। বলে রাখা ভালো, খালুদের সবচেয়ে বড় সমস্যা ছিল জঙ্গল বেষ্টিত এলাকা পায়ে হেঁটে পাড়ি দেওয়ার সময় যতটা সম্ভব নিজেকে আড়াল করে রাখা, আর কিছু সময় নৌকা পেলে নৌকায় পথ অতিক্রম করা। এই যে নৌকা পাওয়া, তারপর জঙ্গলে নিজেদেরকে আড়াল করে রাখা, এটা কিন্তু ওই সময়ের বাস্তবতা এত সহজ ছিল না। কারণ দিনের বেলা চলতে না পারলে রাতের আধারে চলাটা অনেক কঠিন ছিল। দিনের বেলা চললেই মানুষ সন্দেহ করত, বিভিন্ন জায়গায় রাজাকার, আলবদর, আশরাফ বাহিনী ছিল, আর পাকিস্তানি বাহিনীদেরকে খবর দিয়ে দিত। বিভিন্ন জায়গায় পাকিস্তানি বাহিনীর ক্যাম্প ছিল, বিশাল বিপদ হয়ে যেত। যদি খালি তারা একবার বুঝতে পারতো একটা মুক্তি বাহিনীর সদস্য এখানে ঢুকেছে, পুরো গ্রাম তারা জ্বালিয়ে দিত, একদম তছনছ করে দিত, গণহত্যা চালাতো। এরই মাঝে খালু আর ওনার কিছু সহযোদ্ধারা, নতুন সহযোদ্ধা আর কি, নতুন করে সহযোদ্ধারা যোগ হয়েছেন। আগে যারা ছিলেন তাদের সাথে ওই সময় তখনও যোগাযোগ করতে পারেননি। তো কালোর সাথে নতুন যারা সহযোদ্ধারা যুক্ত হয়েছেন তারা কয়েকজন মিলে সিদ্ধান্ত নেন যে তারা বলেশ্বর নদী হয়ে কাউখালীতে তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর একটা বড় ক্যাম্প ছিল, সেখানে যৌথ আক্রমণ করবেন। যৌথ বলতে এই কারণে বলা হচ্ছে যে কাউখালী ক্যাম্প ছিল অনেক বড় আর নদীর পাশেই, তাই পাকিস্তানি হানাদার বাহিনীর যেই শিপগুলো সেখানে সহজে আসতে পারতো, তাদের রসদ যোগাতো, অস্ত্র যোগাতো, এই জন্যই ক্যাম্পটা বড় হয়েছিল। ওখানে হানাদার বাহিনীর সংখ্যাও বেশি ছিল। ওখানে আগে থেকেই মুক্তি বাহিনীর বেশ কিছু আঞ্চলিক গ্রুপ ছিল, যেমন মনা বাহিনী, পনা বাহিনী, তাদের প্রভাবও ছিল, তারাও আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন। এই কারণে অনেকগুলো মুক্তি বাহিনীর ছোট ছোট দল সম্মিলিতভাবে যৌথ আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় খালুরা ছোট একটি মাঝির নৌকা যোগে বলেশ্বর নদী হয়ে কাউখালীর সন্ধ্যা নদীতে প্রবেশ করেন এবং সাতুরিয়া বোর্ড বাজার এলাকায় কুখ্যাত রাজাকার দেলু শিকদার আর তার প্রধান সহযোগী একজন কুখ্যাত মহিলা রাজাকার আর তার সহযোগীদের উপর আক্রমণ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। এছাড়াও তাদের অন্য একটি উদ্দেশ্য ছিল যে কাউখালীতে অপারেশনটা করবেনই। এরই মাঝে তারা বোর্ডবাজার এলাকা অতিক্রম করার সময় খালু একটু অন্যমনস্ক হয়ে পড়েন। কিছুক্ষণ পর তার একটু প্রাকৃতিক ডাক আসলে তিনি মাঝিকে বলেন নৌকাটি একটু পাড়ে ভিড়ানোর জন্য। এই সময় তিনি একটা জঙ্গলের ভেতরে প্রবেশ করলে হঠাৎ সেই জাহানারা পরী সামনে চলে আসে। এই সময় তিনি খালুকে সতর্ক করে বলেন যে সাবধান, তোমরা সামনে অগ্রসর হইও না, কারণ তোমাদের শত্রু পক্ষ তোমাদের অবস্থান সম্পর্কে আগেই জেনে গেছে। তারা ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে গানবোট যোগে এদিকেই অগ্রসর হচ্ছে। তোমরা সামনে পড়লে তোমাদের মৃত্যু ঝুঁকি রয়েছে, দ্রুত এখান থেকে সরে যাও। তো ওনারা কি করবেন? খালু এই কথা শোনার পর সেখান থেকে চলে আসেন। তবে উনি বিচলিত হলেন না, খুব সতর্কতার সাথে কাউখালী অপারেশনের পরিকল্পনাটা আপাতত বাতিল করেন। এরপর অন্য একটি সরু খাল হয়ে তারা বর্তমান শিয়ালকাঠির ভেতর থেকে বিকল্প পথে কাউখালী অতিক্রম করার সিদ্ধান্ত নেন। এক পর্যায়ে তারা পরের দিন কাউখালীর স্থানীয় মুক্তি বাহিনীর কয়েকটি গ্রুপের সাথে সম্মিলিত হয়ে কাউখালী হানাদার ক্যাম্পে আক্রমণ করে বেশ ক্ষয়ক্ষতি করতে আল্লাহর রহমতে সক্ষম হয়েছিলেন। এদিকে ওই যদি মহিলা রাজাকার, ওই মহিলা নাকি খুবই প্রভাবশালী ছিল, উনি থানায় ঢুকলে নাকি ওসি থরথর করে কাঁপতো, মানে ওই সময়ের কথা বলছে আর কি। আর এই এলাকায় ওই মহিলা আর কুখ্যাত রাজাকার দেলু শিকদার মিলে বিশাল এক গ্যাং বানিয়ে ফেলেছিল আর কি। কথিত আছে এই মহিলা রাজাকার আর এই কুখ্যাত রাজাকার দেলু শিকদারের কথাই নাকি জোয়ার ভাটা হতো তখন, মানে জোয়ার ভাটাও তাদের কথা অনুযায়ী চলতো, এমন একটা প্রভাব তাদের ছিল। মানুষ এরকম বলতো আর কি। আমরা বলি না যে তার প্রভাবে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, ওইরকম আর কি। তবে এই কুখ্যাত মহিলা রাজাকার আর এই কুখ্যাত আর একজন পুরুষ রাজাকার দেলু শিকদার, এনারা কিন্তু ডিসেম্বর মাসের শেষ দিকে ধরা পড়ে যান
এবং এই বোর্ড বাজার এলাকায় নদীর পাড়ে তাদেরকে হত্যা করা হয়। আসি এবার আর একটা অংশে। তো ওই যে কাউখালী হানাদার ক্যাম্পেতে আক্রমণ করে বেশ কিছু ক্ষয়ক্ষতি করতে ওনারা সক্ষম হয়েছিলেন। এরপর খালু ওখান থেকে নিজ এলাকা শেখেরহাটের উদ্দেশ্যে রওনা হন। পরের দিন রাতে তিনি বাড়িতে পৌঁছতে আল্লাহর রহমতে সক্ষম হন, তার পরিবারের সাথে দেখা করেন। এ সময় এলাকার কিছু ছোট ছোট মুক্তিযোদ্ধা গ্রুপ খালুর সাথে যোগাযোগ করেন। খালু নিজ নেতৃত্বে এলাকার যুব সমাজকে নিয়ে গড়ে তোলেন এবং এটা কিভাবে গড়ে তুলেছিলেন, উনি নিজের নামে একটা বাহিনী গড়ে তুলেছিলেন, আবুল বাহিনী, যেটা নেতৃত্বে উনি ছিলেন। এ সময় খালু মুক্তিবাহিনীর সদস্যদের বিভিন্ন অস্ত্র চালনা শেখানো সহ সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। আবুল বাহিনী দুর্ধর্ষ সব অপারেশন শুরু করেন, যার প্রধান নেতৃত্বে ছিলেন খালু নিজেই। এক পর্যায়ে ঝালকাঠি জেলার কয়েকটি থানা যেমন রাজাপুর, কাঠালিয়া, নলছিটি, ঝালকাঠি সদর সহ আশেপাশের বিস্তীর্ণ কিছু এলাকায় আবুল বাহিনীর নাম ছড়িয়ে পড়ে। 1971 সালের ডিসেম্বরের শুরু থেকেই পাকিস্তানি বাহিনীর উপর মুক্তিবাহিনীর সদস্যরা প্রচন্ড আর তীব্র আক্রমণ করা শুরু করেন। তৎকালীন ওনারা 9 নং সেক্টরের অধীনে যুদ্ধ পরিচালনা করেন। ওই সময় 9 নং সেক্টরের দায়িত্বে থাকা মেজর এম এ জলিলের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছিলেন একজন সাব সেক্টর কমান্ডার, যিনি 9 নং সাব সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউদ্দিন আহমেদ। 1971-এর 6, 7 ও 8 ডিসেম্বর শত শত মুক্তিবাহিনীর সদস্যরা ধীরে ধীরে গেরিলা আক্রমণের মাধ্যমে পুরো ঝালকাঠিকে পাকিস্তানি যতগুলো ক্যাম্প ছিল এগুলো থেকে মুক্ত করেন। ওনারা তীব্র আক্রমণ শুরু করেছিলেন। মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে পাকিস্তানি বাহিনীর বহু সদস্য নিহত হয়েছিল। এক পর্যায়ে তারা টিকতে না পেরে তারা নৌপথ ধরে পালিয়ে যায়, যেহেতু ঝালকাঠি এলাকায় নৌপথ রয়েছে। 8 ডিসেম্বর মুক্তিযোদ্ধারা বিভিন্ন বাহিনীতে বিভক্ত হয়ে ঝালকাঠিতে প্রবেশ করেছিলেন এবং স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। পাকিস্তানি হানাদার মুক্ত হয় এই ঝালকাঠি জেলা। এ সময় খালু আবুল বাহিনীর পুরো নেতৃত্ব প্রদান করেছিলেন। ধীরে ধীরে খালু পরিবারে ফেরত আসেন। এই সময় প্রায় এক বছর পর খালু কিন্তু ফেরত আসছেন, কারণ উনি বিয়ের পর জানুয়ারিতে কর্মস্থলে চলে আসছেন, আবার ডিসেম্বরে বাড়িতে আসছেন, প্রায় 1 বছর। এদিকে পরিবারের সদস্যরা কি অবস্থায় আছে কোনো তো যোগাযোগ করতে পারেননি সেভাবে। খালামণির সাথে প্রায় 1 বছর পর ওনার দেখা হয়, মাত্র কয়েকদিনের সংসার ছিল। খালুর পরিবার ধারণা করেছিলেন খালু হয়তোবা যুদ্ধে শহীদ হয়েছেন, কিন্তু না, খালু পরিবারে ফেরত এসেছেন। দেশ স্বাধীন হয়, খালু সংসার শুরু করেন। এক পর্যায়ে খালামণির সন্তান সম্ভবা হন। এদিকে ঘটে আর একটা ঘটনা, এই যে জাহানারা পরী, সেও খালুকে কাছে পেতে চায়। এবার খালুকে নিয়ে যেতে চায় চিরদিনের জন্য। এদিকে খালু বেঁকে বসেছেন যে না, উনি খালামণিকে ছাড়া কোথাও যাবেন না। এরই মাঝে খালামণি এক পুত্র সন্তানের জন্ম দেন, তার নাম রাখা হয়েছিল আলিম বাশার। এক পর্যায়ে পুরো বিষয়টি সম্পর্কে খালামণি আর সবাই আত্মীয় স্বজন যারা আছেন তারা অবগত হলে খালুর কাছ থেকে জাহানারা পরীকে দূরে সরাবার জন্য এক নাম করা ওঝার শরণাপন্ন হয়েছিলেন তারা। তো জাহানারা পরীকে খালুর জীবন থেকে সরিয়েও দেওয়া হয়েছিল। তবে জাহানারা পরী বলেছিল এত কিছু করতে হবে না, একটা শর্ত আমার আছে, খালুর যে সন্তান আলিম বাশার একে দিয়ে দিতে হবে। ওই সময় তার বয়স ছিল 21 দিন। জাহানারা পরী বলেছিল যে এই 21 দিন বয়সী পুত্রকে আমার সাথে নিয়ে যাব, একে আমি আমার নিজের ছেলের মতো বড় করব, এটাই আমার শর্ত। শর্ত মঞ্জুর হয়ে যায়। সেখানে থাকা যারা আসলে ছিলেন ওনারা সম্মতি দেন যে হ্যাঁ, এই শর্তটা মেনে নেওয়া যায়। যেহেতু খালু ওই এলাকাতে গিয়েছিলেন, ওই এলাকা বলতে এই যে জাহানারা পরীদের যে এরিয়া, সেখানে তো গিয়েছিলেন আর সেখানকার খাবার খেয়েছেন, যার ফলশ্রুতিতে এখন যদি খালু এই বিষয়টাকে মেনে না নেন তাহলে আরো ক্ষয়ক্ষতি হতে পারে। জিনেরা যদি কারো পিছনে একবার লাগে তাহলে কিন্তু বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। আর এটা তো আশিক জিনের ব্যাপার রয়েছে। এই কারণে মূলত তারা একটা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এদিকে খালামণি তো আসলে রাজি হতে চান না। এটা কি সম্ভব কোন একটা মায়ের কোল থেকে তার সন্তানকে দিয়ে দেওয়া হবে? এটা তো খুবই কঠিন একটা ব্যাপার। খালামণি
তার 21 দিন বয়সী পুত্রকে হারিয়ে শোকে একদম বিহ্বল হয়ে পড়েন। জাহানারা পরী এই ছেলেটাকে নিয়ে যায়। পরবর্তীতে বহু ওঝা কবিরাজ খেটেও কোনো কাজ হয়নি। এক পর্যায়ে এই এনামুল হক আবির ভাইদের এলাকার প্রখ্যাত লাকি হযরত মাওলানা মুজিবুল হক সাহেবের কাছে খালামণি এসেছিলেন। তিনি 2 দিন পর তার মুখবির জিনদের মাধ্যমে এতটুকু খবর আনতে সক্ষম হয়েছিলেন যে ওই জাহানারা পরী যখন খালুকে তাদের বাড়িতে নিয়ে গিয়েছিলেন তখন নাকি ওখানে প্রায় 40 দিন অবস্থান করেছিলেন খালু। জাহানারা পরীর সাথে খালুর নাকি বিয়ে সম্পন্ন হয়েছিল। এ কারণেই তিনি সম্পূর্ণ শরিয়া মোতাবেক তার সেবা যত্ন করেছে। খালুর সাথে বিয়ে হওয়ার একটাই কারণ ছিল যে জাহানারা পরী বন্ধা ছিল। আর আরেকটা ব্যাপার, জাহানারা পরী সে তো বহু বছর বন্দী অবস্থায় ছিল, যার কারণে তার গোত্রের বহু জিন চেষ্টা করেছে তাকে উদ্ধার করার জন্য, কিন্তু পারেনি। কোনো মানুষের সাহায্য ছাড়া নাকি জাহানারা পরীকে উদ্ধার করা সম্ভবই ছিল না। যেহেতু যে কোনোভাবেই হোক আল্লাহ চেয়েছেন খালুর হাত দিয়ে উদ্ধার করা হয়েছে, তারপর জাহানারা পরী জীবনও বেঁচেছে। তার একজন সহকর্মী তাকে হত্যা করার জন্য আঘাত করেছিল, তো এই জন্য তারাও খালুর প্রতি কৃতজ্ঞ ছিল। প্রিয় লিসেনার্স, 2016 সালে এই ঘটনাটা আমি সংগ্রহ করেছিলাম সিলেট থেকে। ওই সময় আমি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতাম। আমার চাকরির সুবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে ক্লাস নিতে যেতে হতো, আর ওই সময় আমি বিভিন্ন জায়গা থেকে ঘটনা সংগ্রহ করতাম। তো ওই যেখানে মানে ওই প্রতিষ্ঠানের একটা পিয়ন ছিল, ওই পিয়ন ছেলেটার কাছ থেকে আমি ঘটনাটি সংগ্রহ করেছিলাম। আর এই ঘটনাটি ওর এক আত্মীয় বড় ভাইয়ের সাথে ঘটেছিল। ঘটনাটি মোটামুটি বছর 30 হবে এরকম, মানে সূত্রপাত আর কি। তো ওই ছেলের ওই আত্মীয় ভাই সে সরাসরি কোনো ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত না থাকলেও, মানে সরাসরি সে কোনো ব্ল্যাক ম্যাজিক না করলেও ব্ল্যাক ম্যাজিকে সে সহায়তা করত। তার ছিল বেজায় সাহস, এবং তার এই সাহসিকতাটাকে পুঁজি করে বিভিন্ন তান্ত্রিক কবিরাজ তারা তাদের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে সেগুলো তারা সংগ্রহ করতেন। যেমন শ্মশান রিলেটেড বিভিন্ন জিনিস, কবর রিলেটেড বিভিন্ন জিনিস, মৃত ব্যক্তির কাফনের অংশ বিশেষ নিয়ে আসা, কোনো তান্ত্রিক মারা গেলে কবর খুঁড়ে তার শরীরের কোনো অংশ বিশেষ নিয়ে আসা, এই জিনিসগুলো সাধারণত সে করত মোটা টাকার বিনিময়ে। বহু টাকা পয়সা সে অল্প বয়সে ইনকাম করেছিল, কিন্তু সে সেটা রাখতে পারেনি। তো আমাকে যে ছেলেটা বলেছে ওই সময় তার বয়স ছিল 25-26 বছর, আর যখন সে নিজের চোখে বিষয়টি দেখেছিল তখন তার বয়স ছিল 5-6 বছর। তো তাহলে আমরা হিসাব করতে পারি যে ওই সময় তো 2016 সাল, এখন আরো 6 বছর, তার বয়স এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 28 বছর বা এরকম কাছাকাছি আর কি। তাহলে আজ থেকে প্রায় 25 বছর আগে বা প্রায় 30 বছর এরকম একটা সময়ের মধ্যবর্তী সময় ঘটনাটি। তো প্রিয় লিসেনার্স, ওই যেই ছেলেটি, ওই ছেলেটি একজন তান্ত্রিকের সাথে, শুধু একজন না, বেশ অনেক তান্ত্রিকই তার সাথে যোগাযোগ রাখতো বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের জন্য, তাদের জন্য যেগুলো প্রয়োজন ছিল। তো এই ছেলেটির বাড়ি ছিল সিলেটের জকিগঞ্জে। জকিগঞ্জের কোন একটা প্রত্যন্ত গ্রামে তার বাড়ি ছিল। তো ও তো এই কাজগুলো রেগুলার করতো, বিভিন্ন তান্ত্রিকরা জানতো, তান্ত্রিকরাই বিভিন্ন তাদের ফরমাইশ দিত তার কি কি জিনিস লাগবে, যেহেতু তার অনেক সাহস ছিল। একবার একজন তান্ত্রিকের কাছে কেউ একটা ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত বিষয়ে আসলো যে কোনো একজন ব্যক্তির প্রেমে সে দেওয়ানা হয়ে গেছে, তাকে কাছে পেতে হবে, যেন সে তো তাকে পাত্তা দিচ্ছে না, সেজন্য তার প্রতি মানে তার ভালোবাসার সৃষ্টি হয় আর কি তার জন্য। তো এই ধরনের একটা তদবির যখন ওই তান্ত্রিকের কাছে আসে, তখন তান্ত্রিক কি করে, ওই ছেলেটিকে খবর দেয়। সে আসে, আসার পরে বলে যে তোমাকে যে তাবিজটা দেব, তুমি রাতের বেলা, অমাবস্যার রাতে, সাধারণত এই কাজগুলো অমাবস্যার রাতেই সে করত, তো অমাবস্যার রাতে তুমি একা গিয়ে একটা মন্দিরের ঠিকানা বলে দেয়, এই মন্দিরে মূর্তির
হাতের সাথে বা পায়ের সাথে বেঁধে আসবা, বাস এতটুকুই তোমার কাজ, আর কিছু না। তো বলে আর মানে কঠিন কাজ কি, তো আমার জন্য অনেক সহজ। তো তাবিজটি দিয়ে দেয়। যথারীতি তার এলাকার বাইরে অন্য একটি জায়গায় সে একটি মন্দির সন্ধান জানতো। সে চিন্তা করলো যে ওই মন্দিরে যাব। ওই মন্দিরে একটা বিশেষত্ব ছিল, ওই মন্দিরের বাইরে একটা মোটামুটি লোহার একটা গেট ছিল। মানে অনেক সময় গাড়ি ঢুকলে আমরা অনেক গেটটা ধাক্কা দিয়ে খুলে দিই না, ওই টাইপের একটা গেট। তবে লোহার গেট হলেও অতটা শক্ত সামর্থ্য গেট না, মানে নড়বড়ে বলা চলে আর কি। গ্রাম অঞ্চলের তো বুঝতেই পারছেন আপনারা। তো গেটটা খোলাই থাকে সারাদিন। আর মন্দিরে স্বাভাবিকভাবে ওই পুরোহিত বা অল্প কিছু লোকজন ছাড়া কেউ আসেও না। আর মন্দিরে তো চুরি করার কোনো জিনিসও নেই সেখানে যে অন্য কেউ আসবে। তো যাই হোক, সেও চিন্তা করেছে যে কোন মন্দিরে গেলে সহজে সে ঢুকতে পারবে। তো ওই চিন্তা করে ওর পাশের গ্রামের একটি মন্দিরের কথা সে চিন্তা করে। রাতের বেলা সে সেখানে যায়। যথারীতি মন্দিরের গেট খোলাই ছিল, সে ভিতরে ঢোকে। আর মন্দিরের ভিতরে ওই সময় ইলেকট্রিসিটি ছিল না, বা থাকলেও হয়তো বা কারেন্ট ছিল না, এমনটা হতে পারে। তো সে মন্দিরে যায়। মন্দিরে যাওয়ার পর মূর্তির শরীরের কোনো একটা অংশের সাথে হাত বা পা কোনো একটা হতে পারে, তো বেঁধে দিয়ে সে পেছন দিকে ঘুরে চলে যেতে থাকে। সে যখনই পেছন দিকে ঘুরেছে তখনই সে দেখে, মানে সে ফিল করে যে 5 আঙ্গুলের দুটো হাত তার কাঁধের উপরে কে যেন রাখলো, এবং হাতগুলো প্রচন্ড শক্ত, এবং হাতের আঙ্গুলগুলো মনে হচ্ছে অনেক বড় বড় এবং মোটা মোটা। মনে হচ্ছে কেউ যেন ভালোবেসে তার 2 কাঁধের উপরে 2 হাত রেখেছে। 2 হাতের কারণে তার শরীর অনেক ভারী হয়ে যায়, এবং হাতটা রাখার পরে আস্তে আস্তে হাতটা দিয়ে তার কাঁধের উপর চেপে ধরছিল। সে যখনই বুঝতে পারলো যে বিপদে পড়ে গেছে, আর এই ধরনের ক্ষেত্রগুলোতে পেছন দিকে যে ঘুরে তাকাতে হয় না, সে কিন্তু সেটা খুব ভালো করেই জানতো, কারণ সে এই সমস্ত বিষয়ে খুবই পারদর্শী ছিল এবং খুব সাহসী মানুষ ছিল। সে চিন্তা করলো যদি একবার আমার কাঁধ খামচে ধরতে পারে, কাঁধ ছিঁড়ে ফেলে দেবে। সে নিজের সর্বশক্তি দিয়ে ওখান থেকে, মানে ওই 2 হাতের, মানে নিচের হাতের নিচে যে শরীর অংশটা ছিল সেখান থেকে নিজেকে ছুটিয়ে নিয়ে দিল দৌড়। যখনই দৌড়ে গেটের কাছে গিয়েছে, হঠাৎ করে ক্যাচ ক্যাচ শব্দে গেটের 2টা পাল্লা বন্ধ হয়ে গেল। তখনও সে কিন্তু পেছন ফিরে তাকায়নি। গেটের উপর দিয়ে টপকে যাওয়া খুবই সহজ ছিল, এটা এমন একটা গেট ছিল। তো সে সেটাই করলো। যেহেতু চিকন পাতলা হ্যাংলা মানুষ ছিল, টপকে যাওয়াটা তার জন্য সহজই ছিল। সে দ্রুত টপকে গিয়ে, মানে যখন সে টপকে যাওয়ার পরে তার বডিটা তো পেছন, মানে সামনের দিকে একটু ঘুরে এসেছে আর কি, মানে মন্দিরের দিকে আর কি। সে কিন্তু জানতো যে সেদিকে তাকানো যাবে না, যেভাবেই হোক ঘুরে তাকানো যাবে না। কিন্তু সে আবছা যতটুকু দেখেছে, সে দেখেছে প্রকাণ্ড ভয়ানক চেহারার কেউ একজন দাঁড়িয়ে আছে ওখানে। কিন্তু সে কিন্তু ভয় পায়নি, সে ওখান থেকে দৌড়ে চলে আসে। পরের দিন তান্ত্রিককে সে বলে যে এই ঘটনা ঘটেছে। তো তান্ত্রিক বলে যে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, সেই ধর্মের অনেক জিনেরা বসবাস করে। কেউ যদি রাতের বেলা সে সমস্ত জায়গায় যায়, এই জিনেরা মানুষকে ভয় দেখায়। তো ওই মন্দিরে থাকা কোনো একটি শক্তিশালী জিন তোমাকে ভয় দেখিয়েছে। যাই হোক, তুমি চলে আসছো, কোনো সমস্যা নেই। যাই হোক, প্রথম ঘটনা এখানেই সমাপ্তি। দ্বিতীয়, ওই তান্ত্রিক, মানে সেম তান্ত্রিক, তাকে আরো একটি কাজ দেয়। এই কাজ করতে গিয়ে ঘটে তার সাথে আরো একটি ঘটনা। সে যখন ওই তান্ত্রিকের কাছে যায়, তান্ত্রিক তার হাতে 4টি পেরেক দেয়, লোহার পেরেক। পেরেকগুলো প্রায় 1.5 হাত লম্বা। এই 4টি পেরেক দেয় এবং বলে যে সামনের অমাবস্যায় তুমি শ্মশানে যাবা। তুমি শ্মশানে যাওয়ার পর দেখবা সেখানে সাদা কাপড়ে 4টি লাশ ঢাকা রয়েছে, প্রত্যেকটা একটু দূরে দূরে।
তুমি সর্ব বাম পাশ থেকে শুরু করবা, মানে সবার বামে, তোমার হাতের বামে যে লাশটি রয়েছে সেখান থেকে শুরু করবা। সেখানে যাওয়ার পর সাদা কাপড়টা তুমি উল্টাবা। এই 4টি লাশই থাকবে পুরুষ মানুষের লাশ, দেখতে স্বাভাবিক মানুষের মতোই থাকবে। তুমি যখনই তাদের মুখের উপর থেকে কাপড় সরাবা এবং একটি পেরেক তার মুখের সামনে ধরবা, তখন দেখবা ওই লাশ বড় একটি হা করেছে, আর তার মুখের মধ্যে এই পেরেকটি ঢুকিয়ে দিবা। তো চিন্তা করে যে লাশ যে 4টা থাকবে, একটা শ্মশানে যদি লাশ থাকে সেই লাশের সাথে তো আত্মীয় স্বজনও থাকে, তাহলে আত্মীয় স্বজনের সামনে কি এই কাজটি করা সম্ভব? এই প্রশ্নটি ওই তান্ত্রিককে জিজ্ঞেস করে। তো তান্ত্রিক বলে শুধু 4টি লাশই থাকবে, আর কোনো মানুষ থাকবে না, সুতরাং এটা নিয়ে তোমার কোনো চিন্তার কারণ নেই। সে কিন্তু বুঝে যায় যে এই 4টি লাশ যে স্বাভাবিক কোনো মানুষের লাশ নয়, কারণ মানুষের লাশ থাকবে অথচ কোনো আত্মীয় স্বজন থাকবে, এটা হতে পারে না। এটাও একটা সাংঘাতিক পরীক্ষা বা প্যারানর্মাল কোনো বিষয়ের কাজ। সে সানন্দে রাজি হয়ে যায়, 4টি পেরেক সে নিয়ে অপেক্ষা করতে থাকে ওই অমাবস্যার রাত্রির জন্য। যখন কয়েকদিন পর সে অমাবস্যার রাত্রি চলে আসে, তখন সে একা একা চলে যায় শ্মশানে। সত্যি শ্মশানে যাওয়ার পর সে দেখে সাদা কাপড়ে মোড়ানো, অমাবস্যার রাত্রেও কিন্তু মোটামুটি মানে ফাঁকা জায়গায় ও যদি সাদা কাপড় দিয়ে কিছু ঢাকা থাকে মোটামুটি টেপ তো পাওয়া যায়। শ্মশানগুলো তো মোটামুটি ফাঁকা ফাঁকা হয়, এই জন্য দেখার মানে টুকটাক হালকা দেখা যায়। আর নিয়ম ছিল সে কোনো আলো সাথে নিয়ে যেতে পারবে না, এটাও একটা বড় সমস্যা। যাই হোক, সে তো পথঘাট চিনত। সে শ্মশানে গিয়েছে। সবার বাম পাশে যে লাশটি রয়েছে, এই লাশটি মুখ থেকে মানে সাদা কাপড়ে ঢাকা, সে হাত দিয়ে মুখের উপর থেকে কাপড় সরায়। কাপড় সরানোর সাথে সাথে সে দেখে একটা স্বাভাবিক মানুষের মতোই দেখা যাচ্ছে, অন্ধকার যতটুকু মনে হচ্ছে। কিন্তু যখনই একটা পেরেক সে ওই মুখের সামনে ধরেছে, হঠাৎ করে দেখে এই লাশটি বড় একটা হা করেছে, এবং হায়ের মানে মাঝখানে দুই মানে পাটি দাঁতের মধ্যে প্রসারতা প্রায় আধ হাতেরও বেশি। এত বড় হা কিন্তু কোনো স্বাভাবিক মানুষ করতে পারে না। যে শুধু হা করেছে তা না, ওই পেরেকটি সামনে ধরার সাথে সাথে প্রথমে আগে চোখ খুলেছিল। চোখ খোলার সাথে সাথে উনি দেখেন এই চোখগুলো মানে অন্ধকার রাতে যেভাবে কুকুর বিড়ালের চোখ চলে না, ওইরকম জ্বলছে, এবং প্রথম জ্বলার পরে ওইরকম হা করে। সে তো সাহসী মানুষ, কিন্তু ওই সময় সে মোটামুটি ভয় পেয়েছিল, কিন্তু ভয় পেলে তো চলবে না। তখন সে একটি পেরেক ওই মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। মুখের মধ্যে ঢোকানোর সাথে সাথে সে দেখে যে ওই লাশ হিসেবে শুয়ে থাকা ওই জিনিসটি, ওই পেরেক মটমট করে খাওয়া শুরু করেছে। তখন সে বুঝতে পারে যে আসলে এরা তো কোনো মানুষ না, এটা তো জানাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। তখন সে দ্রুত ওইখান থেকে সরে অন্য যে লাশের কাছে চলে যায়, আর একটা লাশ, সেখানেও সেম ঘটনা। এরকম করে 4টি লাশ, এই লাশগুলো সেখানে ছিল যেগুলো, সেগুলোর মুখের মধ্যে পেরেক সে দেয়। প্রত্যেকটা লাশই এরকম কটমট করে এই পেরেকগুলো খাচ্ছে, এরকম শব্দ হচ্ছিল, সে শুনেছে। সে যখন ফিরে আসছে তার বাড়ির দিকে, হঠাৎ করে মনে হলো কে যেন তার পিছু হাঁটছে। এবার সে পেছনে ফিরে তাকিয়ে দেখে এই যে 4টি লাশ ওখানে ছিল, এই 4টি লাশ তার পেছনে পেছনে আসছে। সে চিন্তা করে এই কথা তো ওই তান্ত্রিক বলে দেয়নি যে এই 4টি লাশ পিছু পিছু আসবে। তখন সে একটু ভয় পায়, সে দেয় বাড়ির দিকে দৌড়। এক দৌড় সে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার সাথে সে দরজা টরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। শুয়ে পড়ার সাথে সাথে তার দরজা জানালায় টোকা শুরু হয়। তার নিকট আত্মীয় স্বজন, মা বাবা, এখন মা বাবা তো অন্য রুমে শুয়ে আছেই, কিন্তু তার মা বাবার কণ্ঠ এবং আরো নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কণ্ঠে বারবার দরজা জানালা টোকাচ্ছে, বলছে দরজাটা খোল, দরজাটা খোল, কথা আছে, জরুরি দরকার আছে। কিন্তু ও তো জানে যে এই ধরনের ঘটনা হয় পরিচিত কণ্ঠে ডাকে, আর যদি একবার খোলে তাহলে তো ভয়ানক বিপদ আছে। সে এগুলো কোনো পাত্তাই দেয় না। সকালে উঠে বাড়ির সদস্যরা এবং সেও দেখতে পারে অনেক কাক, মানে প্রায় 30-35টা কাক মরে বাড়ির সামনে পড়ে আছে। তো কাকগুলো কেন মরে পড়ে আছে
এটি অন্যরা বুঝতে না পারলেও সে কিন্তু বুঝেছিল। সে বুঝেছিল এই কাকগুলোকে আসলেই কাক নাকি কাক রূপী কোনো জিন যেগুলো মরে পড়ে আছে। হয়তোবা নিজের অজান্তেই এই কাজটি করতে গিয়ে বহু জিনের মৃত্যুর কারণ হয়েছে সে। যাই হোক প্রিয় লিসেনার্স, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটি এতক্ষণ যেগুলো বললাম এগুলো তো নিঃসন্দেহে ভয়ঙ্কর, এই ধরনের কাজ করতে গেলে এই ধরনের বিষয় সামনে চলেই আসে। কিন্তু ব্ল্যাক ম্যাজিকের যে পরিণতি সেই বিষয়টি এখন আমি বলবো। ও কিন্তু খুব বেশি দিন বাঁচেনি, 25 থেকে 26 বছর বয়স হয়েছিল তার। হঠাৎ করেই কোনো এক কারণে সে মারা যায়। সকালবেলা তার মা বাবা তাকে ডাকতে গিয়ে দেখে ঘরের দরজা খোলে না, অবিবাহিত ছিল সে, তো দরজা খোলে না। অনেক ডাকাডাকির পরে যখন ওঠে না তখন দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে সে মরে পড়ে আছে। মানে স্বাভাবিক মনে হচ্ছে যে সে স্ট্রোক করেছে, স্ট্রোক করে মারা গেছে ঘুমের ঘরে, এরকমটা মনে হচ্ছিল। যাই হোক সবাইকে খবর দেওয়া হয়, লাশকে গোসল দেওয়ার জন্য মানে সবকিছু রেডি করা হচ্ছে। তো হঠাৎ করে পরিবারের সদস্যরা দেখে যে ভয়ানক একটি সাপ, কালো রঙের সাপ, সাপের রংটি কুচকুচে কালো, বেশ মোটা লম্বা। এই সাপটি ফনা ধরতে পারে না, মানে সে ফনা ধরতে পারে না, কিন্তু মাথাটা মোটা, অজগর সাপের মতো। এই সাপটি ওই ছেলের লাশের পাশে বসে আছে। অনেকেই লাঠি নিয়ে এগিয়ে এসেছে সাপটিকে তাড়ানোর জন্য, কেউ মারার জন্য এগিয়ে এসেছে, কিন্তু ওই সাপটি যখন কেউ এগিয়ে আসে এমন ভাবে ফোঁস শব্দ করে ওঠে, মানে ফোঁস ফোঁস শব্দ করে, ওই ভয়ঙ্কর শব্দে কেউ কাছে আসে সাহস পায় না। লাঠি দিয়ে বাড়ি দেওয়া তো অনেক দূরের কথা। এখন কি করবে? যেই একবার দেখতে আসে, বিশেষ করে মহিলারা যেই এসেছে ভয়ে সেই অজ্ঞান হয়ে গেছিল সাপের দিকে তাকিয়ে। কেউ মানে ভয়েই ওই বাড়ির কাছে আসছিল না, কিন্তু লাশ তো দাফন করতে হবে। তখন পরিবারের সদস্যরা একজন হুজুরের কাছে যান। ওইখানে কাছে একজন হুজুর, উনি বেশ ভালো আল্লাহওয়ালা মানুষ ছিলেন। উনি আসেন, উনি আসার পরে উনি একটু দোয়া করেন ওখানে দাঁড়িয়ে, সাপ থেকে একটু দূরে দাঁড়িয়ে দোয়া করার পরে হঠাৎ করে দেখা যায় যে ওই সাপটি চলে যায়। কোন দিকে চলে গেছে কেউ দেখেনি, দেখে হঠাৎ করে চলে গেছে। তো চলে যাওয়ার সাথে সাথে হুজুর বলেন দ্রুত এই লাশটিকে গোসল দিতে হবে এবং দ্রুত দাফন কাফন করতে হবে, দেরি করা যাবে না। ওদিকে দ্রুত কবর করা হয়ে যায়। দ্রুত হুজুর নিজে দাঁড়িয়ে থেকে তাকে গোসল দেন। গোসল দেওয়ার পরে তাকে যখন মানে কাফনে মোড়ানো হয়েছে, কাফনে মোড়ানোর পরে জানাজার হবে এমন ভাব, হঠাৎ করে কোথা থেকে ওই সাপটি এসে উপস্থিত, আবার সেই সাপ এসে উপস্থিত। তখন এখন মানে তখন তো মানে মোটামুটি আত্মীয় স্বজনরা কিছু এসেছে, এই সাপ দেখে ভয়ে তো কেউ আর আগায় না। তখন হুজুর বলেন যে আসেন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি তার জন্য। হুজুর সকলকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে দোয়া করতে থাকেন। তিনি এরকম দোয়া করেছেন আমি যতটুকু শুনেছি, যে আল্লাহ এই ব্যক্তি যতই অন্যায় করুক না কেন তার শাস্তি তুমি কবরে দিও। সে যদি কোনো অন্যায় করে থাকে, বা অবশ্যই সে অন্যায় করেছে, তুমি রহমানুর রহিম, তুমি তাকে ক্ষমা করবা কি করবা না এটা তোমার ব্যাপার, কিন্তু আল্লাহ তুমি এত মানুষের সামনে তাকে লাঞ্ছিত করো না। তার কবরের আযাব তুমি দাও, কিন্তু এত মানুষের সামনে তারা লাঞ্ছিত করো না। আমরাও যথেষ্ট শিক্ষা নিয়েছি তার কাছ থেকে, কিন্তু তাকে অন্তত একজন মুসলিম হিসাবে তাকে সমাহিত করার সুযোগটা আমাদেরকে দাও। এই ধরনের দোয়া করতে থাকে এবং উপস্থিত মুসলিমরা হুজুরের আবেগ তাড়িত হয়ে দোয়া মানে যখন পড়তে থাকে তারাও আবেগ আপ্লুত হয়ে যায়। সবাই চোখ বন্ধ করে তারাও নিজেদের কৃতকর্মের জন্য অঝরে চোখের পানি মানে ফেলছিল। এর মধ্যে যখন মোনাজাত শেষ হয় সবাই মানে দেখে যে সেই সাপটি ওখানে নেই। তখন লাশটি নিয়ে কবরের কাছে যাওয়া হয়। কবরের কাছে যাওয়ার পরে দেখে ওই সাপটি কাছে একটা গাছের ডালে বসে আছে। তখন হুজুর বলে দ্রুত এই করেন, মানে লাশ কবরে নামান। কবরে নামার পরে বাঁশ দেওয়া হয়েছে, বাঁশ দেওয়ার পরে 1-2টা বাঁশ বাকি ছিল। স্বাভাবিকভাবে ওই মানুষরা প্রথমে নামে, তারপরে যখন বাঁশ দিয়ে দিতে জায়গাটা সংকুচিত হয়ে যায় তখন লাফ দিয়ে উঠে যায়।
ওরকম একটা দুইটা বাস মানে উঠে যাওয়ার পর একটা দুইটা বাস দেওয়া বাকি ছিল, তখন সা করে ওই সাপটি এসে কবরের মধ্যে ঢুকে যায়। কবরের মধ্যে ঢুকে যায়, তখন ওই বাস তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া হয় এবং চাটাই দিয়ে তাড়াতাড়ি করে দাফন কাফন শেষ করা হয়। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমাকে দিয়েছিলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ানতলা নামক যে জায়গা আছে, সেই দেওয়ানতলার ওইখানে ওনার বাড়ি হাসান ভাই। আর আরো একটি বিষয় প্রিয় লিসেনার্স আমি বলে রাখি, এই ঘটনাটি আমি 46তম এপিসোডে বলার পর মনে হয় 2-3 মাস বা এরকম কিছু সময় আগে গুজরাটক্রমে ওই এলাকারই আরো একজন সেম ঘটনাটি বলেছিলেন, মানে পাঠিয়েছিলেন, সেটি রাসেল ভাই কেউ পড়েছিলেন। তো এটা নিয়ে কিন্তু মানে কোনো নেতিবাচক চিন্তা করার কোনো কারণ নেই, এটা পজিটিভ, অবশ্যই পজিটিভ। এই কারণে আমি বলছি যে এই ঘটনাটি আমি যখন বলেছিলাম তখন বলেছিলাম যে এই ঘটনার সত্যতা ওখানে বলার মতো বহু লোক আছে। তো যিনি পাঠিয়েছেন উনি একদম এই গোবিন্দগঞ্জ উপজেলার এই দেওয়ানতলা নামক জায়গার ঘটনাটি পাঠিয়েছিলেন এবং সবকিছুই ঠিক ছিল। তাহলে ওই ঘটনাটির প্রত্যক্ষদর্শী ওনারাও, এবং এটাই প্রমাণ করে যে ঘটনাটি সত্য। তো যার কারণে আমি অভিনন্দন জানাই যে উনিও একজন প্রত্যক্ষদর্শী বা এলাকার লোক হিসেবে ঘটনাটি তিনি দিয়েছিলেন। তো যাই হোক প্রিয় লিসেনার্স, আমি যখন 46তম এপিসোডের ঘটনাটি বলেছিলাম তখন মানে হাতে গোনা 1-2 জায়গায় একটু তথ্যগত উল্টাপাল্টা ছিল। তখন যেহেতু লাইভে বলেছিলাম একসাথে, মানে ওই সময় ওই তথ্যগুলো আমি যখন শুনেছিলাম, মানে এমনি আমাকে মুখে বলেছিল, শুনেছিলাম, তখন ওই জায়গাটাতে একটু মিসিং হয়ে গেছে, কিন্তু এটা মেজর কিছু না। আমি আপনাদেরকে ঘটনা এখন যখন বলবো তখন সেটা আমি বলে দিচ্ছি। মূল ঘটনা ঠিক আছে। প্রিয় লিসেনার্স, চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি এই হাসান ভাইয়ের বাড়ি যেখানে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ানতলা নামক স্থানে, ওখানে বাঙালি নদীর একটি শাখা বের হয়েছে আর কি। তো ওইখানে একটা স্লুইস গেট রয়েছে, অনেকে আমরা উচ্চারণ সুইস গেট বলি, তো এটা মূলত স্লুইস গেট। স্লুইস গেট এটা নদীর একটা জায়গায় থাকে, সেটা পানির প্রবাহ এখানে বন্ধ করার জন্য বা পানির প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য এই ধরনের স্লুইস গেটগুলো করা হয়। বন্যার সময় স্লুইস গেটগুলো যাতে খোলা না থাকে, পানিতে যেন প্লাবিত হতে না পারে, তো এই কারণে স্লুইস গেট দিয়ে পানির প্রবাহটাকে নিয়ন্ত্রণ করা হয়। তো মূলত স্লুইস গেটের ওখানে এই ঘটনাটি ঘটেছিল। আর এই দেওয়ানতলা নামক যে জায়গাটি, এই জায়গার নামকরণের একটা বিষয়ে অবশ্যই আমি বলাটা সমীচীন বলে মনে করি। তো এইখানে একটু তথ্যগত ভুল হয়েছিল। আসলে দেওয়ানতলা, দেওয়ান সাহেব যিনি ছিলেন, অদ্ভুত ব্যাপার হলো এই দেওয়ান সাহেব মূলত কোনো মানুষ ছিলেন না, এটি ছিল একটি কুমির রূপী জিন। আর আমি ওই ঘটনায় বলেছিলাম দেওয়ান সাহেব এটা হচ্ছে আমাদের হাসান ভাইয়ের দাদা। আসলে মূলত বিষয়টা এই জায়গাতে আমার একটু বুঝতে ভুল হয়েছিল, এই জন্য এটা আমি কারেকশন করে দিচ্ছি। তো এই ঘটনাটি সূত্রপাত হয় ব্রিটিশ পিরিয়ডে। লিসেনার্স, তখন এই হাসান ভাইয়ের দাদার বাবা উনি এই ঘটনাটি, বিশেষ করে কুমিরের বিষয়টি, সেটি উনি প্রত্যক্ষ করেছিলেন। তো এই কুমির এটি এই দেওয়ান হাসান ভাইয়ের দাদার বাবা রাতের বেলা কোনো কারণে তার সাথে দেখা হয়েছিল এবং তাকে বলেছিলেন, মানে উনি একবার পার হচ্ছিলেন রাতের বেলা, হঠাৎ করে একটা কুমির, কিন্তু কুমিরটা তার সাথে কথা বলে ওঠেন। তখন কুমির কথা বলে যে আমি রাতের বেলা যদি কেউ বিপদে পড়ো আমি পার করে দিব পিঠে করে, কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং নির্দেশনা থাকবে, তোমরা কেউ মাংস খেয়ে, বিশেষ করে গরুর মাংস খেয়ে কেউ আমার পিঠে উঠো না, তাহলে আমি আর তোমাদের উপকার করতে পারবো না, আমারও ক্ষতি হবে। এরপর থেকে যখন কোনো মানুষ ওই নদীর কাছে এসে রাতের বেলা, দিনের বেলা কিন্তু এটা হতো না, রাতের বেলা কেউ যদি বিপদে পড়তো, পার হওয়া নিয়ে সমস্যা হতো, বিশেষ করে পার হওয়া সংক্রান্ত বিপদে পড়তো, তখন যদি কেউ বলতো দেওয়ান সাহেব আপনি কোথায়, তখন ওই কুমির ভেসে উঠত।
বেশ বড় আকার একটা কুমির ছিল, ওই পিঠের উপরে একজন বা দুইজন এরকম করে পার হতে পারতো। তো এই কুমিরটা নদী পার করে দিত। তো ওই গ্রামের বহু মানুষ ওই কুমিরের পিঠে রাতের বেলা বিপদে পড়ে নদী পার হয়েছে। একটা সময় কি হলো যে একজন ব্যক্তি তার এক আত্মীয় বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার সময় নৌকা পাচ্ছিল না, রাত হয়ে গিয়েছিল এবং ওনার বাড়িতেও খুব জরুরি কাজ ছিল। তখন ওনাকে তো পার হতে হবে, আর উনি তো দেওয়ান সাহেবের এই বিষয়টি জানেন। তো উনি তখন দেওয়ান সাহেব বলে ডাক দেন, তখন দেওয়ান সাহেব চলে আসে আর সেও এই পিঠে উঠে বসে। যেহেতু দাওয়াত খেয়ে এসেছিলেন, দাওয়াত খাওয়ার যেহেতু ওই সময় বিভিন্ন ধরনের খাবার উনি খেয়েছিলেন, মাংস আইটেমও সেখানে ছিল, এর মধ্যে গরুর মাংসও ছিল। তো উনার আসলে বিষয়টা অতটা মানে মাথায় ছিল না, এটা কি ইন্টেনশনালি ছিল নাকি অনিচ্ছাকৃত ছিল সেটাও সত্যতা আমরা জানি না। তো তার পিঠে যখন পার হচ্ছিল, দেওয়ান সাহেবের পিঠে মানে কুমিরের পিঠে যখন পার হচ্ছিল, মাঝ নদীতে এসে হঠাৎ করে কুমিরটি অদৃশ্য হয়ে যায় আর উনি পানির ভিতরে পড়ে যান। তো উনি সাঁতার জানতেন, সাঁতার কেটে উনি তীরে চলে আসেন। এরপর থেকে ওই কুমিরকে আর কখনোই কেউ দেখেনি। আর কুমিরের নামই যেহেতু দেওয়ান সাহেব ছিল, এই কারণে ওই বিশেষ ওই জায়গার নাম হয়ে যায় দেওয়ানতলা। হাসান ভাই, আমি এই যে একটু আগে আমি কথা বলেছিলাম তার সাথে, এই মানে এই তথ্যগত যে সমস্যা হয়েছিল, হাসান ভাই বললেন যে পাকিস্তান পিরিয়ডেই ওইখানে ব্রিজ হয়ে গিয়েছিল, পাকিস্তান পিরিয়ডেই ওইখানে ব্রিজ হয়ে গিয়েছিল। এখন তো নতুন করে আরো অনেক সুন্দর জিনিস হয়েছে আর কি। তো এই কারণেই ওই জায়গাটার নাম দেওয়ানতলা। আর যেহেতু বুঝতেই পারছেন প্রিয় লিসেনার, যেহেতু ওইখানে এই টাইপের একটা প্যারানরমাল বিষয় রয়েছে, স্বাভাবিকভাবে ওই জায়গায় কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতেই পারে। এবার আমরা চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটির সময় 2007 সালে, খুব বেশি দিন আগের কথা নয়, এবং ঘটনাটি যেখানে ঘটে সেটা হচ্ছে ওই দেওয়ানতলার স্লুইস গেটে। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ছেলে, সে ওই স্লুইস গেটে, ওইখানে মানে স্লুইস গেট তো আমরা দেখেছি ছোট্ট একটা ব্রিজের মতো থাকে, ওখানে লোহার এক ধরনের পাটাতন থাকে, উপরে হুইল থাকে, হুইল দিয়ে যদি আমরা হুইল ঘুরাই তাহলে স্লুইস গেট উঠে যায়, আবার হুইল উল্টা পাশে ঘুরলে ওই পাটাতন বা ওই জিনিসটা আবার নেমে যায়। এভাবে পানির প্রবাহকে নিয়ন্ত্রণ করা হয়। তো ওই ছেলেটি বিকাল বা সন্ধ্যার দিকে গোসল করতে গিয়েছিল। ছেলেটির বয়স খুব বেশি ছিল না, সে একজন কিশোর ছিল। এখন আমরা অনেক সময় দেখেছি যে স্লুইস গেট গুলোতে পানির এক ধরনের স্রোত থাকে, যদিও ওই সময় কোনো স্রোত ছিল না, মানে শীত শীত ভাব এরকম একটা ছিল, পানির স্রোত ছিল না, তারপরেও মোটামুটি ওখানে একটা পানির একটা প্রবাহ হালকা করে যায়। ওখানে যদি কেউ লাফ দেয়, লাফ দিলে মোটামুটি পানির একটা প্রবাহ থাকার কারণে নিচ থেকে সে ভেসে ওঠে, ভালো একটা মজা পাওয়া যায়। এই জন্য আমরা দেখতে পাই যে স্লুইস গেটে অনেকেই লাফ দেয় নিচে, আবার মজা করে গোসল করে উঠে আসে, আবার লাফ দেয়। তো এরকমই করছিল ওই ছেলেটি। সে প্রথমবার মানে সে যখন গোসল করছিল, ওই সময় তো আসলে গ্রামের ছেলেপেলেরা সাধারণত দুপুরবেলা গোসল করে, বিকালের পরে বা সন্ধ্যার আগে সাধারণত কেউ গোসল করে না। তো ও যখন গোসল করছিল, ওইখানে ওই যে রাস্তার উপরে অনেকে ধান রোদ দিতে, ওই সময় কিছু মহিলা ছিল আর কি। ওই মহিলা যারা ছিল তারা দেখছিল যে ওখানে ওই ছেলেটি লাফ দিচ্ছে, কিন্তু তারা কিন্তু খেয়াল করছে, কারণ তারা তো ওই ধানগুলো গোছানোর জন্য ব্যস্ত ছিল। এখন যেটা হয় সেটা হচ্ছে যে ওখানে কয়েকজন পুরুষ লোক ছিল, তারা দেখে যে একবার দুইবার তিনবার ঝাঁপ দেওয়ার পরে না আর তাকে দেখা যাচ্ছে না। তারা চিন্তা করছে হয়তো বা উঠে চলে গিয়েছে কিনা, তারা তো নিজেদের কাজে ব্যস্ত ছিল, তারা তাদের মতো করে ধান গুছিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু ওই পরিবারের সদস্যরা খুঁজতে থাকে তার সন্তানকে, পায় না। যেহেতু সে গোসল করার জন্য যাচ্ছিল, বাড়ি থেকে বের হয়েছিল, এই কারণে তারা ওই যেখানে গোসল করতে এসেছিল সেখানে এসে খোঁজ করে। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, ওই গ্রামের লোকজন ওই সময় যারা উপস্থিত ছিল তারা তো ভিতরে তাদের বাড়িতে চলে গিয়েছিল, কিন্তু তারা যখন পরে খবর পায় যে ওকে পাওয়া যাচ্ছে না, তখন তারা বলে হ্যাঁ আমরা তো দেখেছি এটা, আমরা তো পরে আর দেখি নাই ওকে উঠতে, মনে করেছি যে সে তো বাড়িতে চলে গেছে। তো এরপর তো খোঁজা শুরু হয়, জাল টাল দিয়ে খোঁজা শুরু হয়, তাকে পাওয়া যায় না।
লোকাল যারা লোকজন তারা ডুব দেয়, উঠতে পারে না। অবশেষে ফায়ার সার্ভিসের ডুবুরির দল আসে। ডুবুরির দল এসে তারা এটা উদ্ধারের চেষ্টা চালায়। একজন ডুবুরি সে প্রথমে ডুব দেয়, ডুব দেওয়ার পরে নিচে খোঁজে, আবার ওঠে, পরে আবার যখন ডুব দেয় এই ডুবুরিকে আর পাওয়া যায় না। ডুবুরি পানির নিচ থেকে উঠছিল না, তার সামান্য যতটুকু অক্সিজেন ছিল, মানে ওখানে তো খুব বেশি গভীরতা নয়, এই জন্য কিন্তু ওই রকমের অক্সিজেন, মানে তারা তো একটা প্রশিক্ষণ আছে, তারা তো দীর্ঘ সময় মানে তাদের মানে ডুব দিয়ে থাকতে পারে পানির নিচে। তো উনি পানির নিচে চলে যান, পানির নিচে চলে যাওয়ার পর আর ওঠে না। একজন ডুবুরি নেমেছিলেন, ওঠে না। এখন উপর থেকে যারা ওনার সহযোগী তারা বলে যে এতক্ষণ ডুব দিয়ে থাকার মতো অক্সিজেন তার কাছে নেই, তার কি হলো? এখন আবার অন্যরা যারা ছিল তারা তো ওরকম ডুবুরি ছিল না, মোটামুটি তারাও ডুব দেয় যে নিচে সে কোনো বিপদে পড়লো কিনা, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইভাবে 2 ঘন্টা পার হয়ে যায়। 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পর 2 ঘন্টা পার হওয়ার পর তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে সে ভেসে ওঠে। ভেসে ওঠার পর সবাই দেখে যে মনে হলো যে সে নিচ থেকে ভুস করে ভেসে উঠেছে, ঠিক যেমন নিচ থেকে আমরা কোনো বায়ুপূর্ণ কোন একটা বোতল, মানে বোতলের মুখ যদি আমরা লাগিয়ে রাখি, সেটা যদি মানে ভিতরে বাতাস থাকে, পানি নিচ থেকে ছেড়ে দিলে মানে দ্রুত গতিতে ভেসে ওঠে, মনে হলো এরকম দ্রুত গতিতে সে নিচ থেকে ভেসে উঠেছে। এবং সে নিজে সাঁতার কেটে তীরে চলে আসে। চলে আসার পর সে সাঁতার কাটতে থাকে, সাঁতার কেটে মানে যখন তীরে চলে এসেছে, আসার পরে সে সবাইকে বলছে, সবাই তো অবাক, সে 2 ঘন্টার উপরে সে কোথায় ছিল, কি করছিল, সে কোনো কথা বলে না। ফায়ার সার্ভিসের অন্য লোকদেরকে বলছে, ব্যাগ গোছাও, এখানে 1 মুহূর্ত থাকা যাবে না, 1 মুহূর্তও না, তাড়াতাড়ি চলো, নাহলে বিপদ হবে। তো সবাই ওখান থেকে চলে যেতে থাকে। কিন্তু ওই লোকটি, ওই যেই ছেলেটা হারিয়ে গেছে, তার বাবাকে ডাক দেয় যে আপনি এদিকে আসেন। সে যখন যায় তখন তাকে বলে যে আগামীকাল একটা খাসি এখানে জবাই করে রক্ত ভাসিয়ে দেবেন, আপনার ছেলের লাশ পাবেন, আর আপনার ছেলেকে জীবন্ত আপনি পাবেন না। এটা বলেই চলে যায়। প্রিয় লিসেনার্স, ওই লোকটি বলতে ওই ডুবুরি, উনি ওখান থেকে চলে যান। কিন্তু যেটা ঘটনা ঘটে, উনি যখনই ওনার মানে স্টেশনে চলে গিয়েছেন, সবাই দেখে ওনার কান দিয়ে রক্ত পড়ছে, দরদর করে রক্ত পড়া শুরু হয়েছে। তো সবাই জিজ্ঞেস করে কি হয়েছে, উনি প্রথমে কিছু বলে না, কিছু না, অনেকক্ষণ পানির নিচে ছিলাম তো এই কারণে হয়তো এরকম হয়েছে। বলে এতক্ষণ পানির নিচে কিভাবে থাকলা তুমি? সে কিছু বলে না, যে ছিলাম, অক্সিজেন ছিলাম। কিন্তু আসলে তো এতক্ষণ অক্সিজেন কারো থাকে না, তার হয়তো বা 20 মিনিটের মানে পানির নিচে থাকার মতো অক্সিজেন ছিল, কিন্তু 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার মতো অক্সিজেন তার ছিল না। সে প্রথমে সবকিছু এড়িয়ে যায়, তার কান দিয়ে রক্ত পড়া থামছিল না, এবং তার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়, শরীর প্রচন্ড দুর্বল হয়ে পড়ে। তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়। রাজশাহী মেডিকেলে ভর্তি করার পর সেখানকার কর্তব্যরত ডাক্তার জানান যে তার কানে প্রচন্ড আঘাত লেগেছে, এবং এই আঘাতটা তার মস্তিষ্কেও হিট করেছে, যার ফলে মস্তিষ্কেও রক্তক্ষরণ শুরু হয়েছে। তার অবস্থা খুব খারাপ, হয়তো আর বাঁচানো যাবে না। প্রিয় লিসেনার্স, ওই ব্যক্তিটি মাত্র 2 দিনের মধ্যে মারা যায়। কিন্তু তার মৃত্যুর আগে তার মুখ থেকে তার পরিবারের সদস্যরা যেই ঘটনাটি শুনেছিল, সেটি পরবর্তীতে আমরা জানতে পারি। কারণ উনি কিন্তু ওখান থেকে উঠে আর কোনো ঘটনা বলেননি। পরবর্তীতে তার কাছ থেকে যে এটা জানতে পারি, সেটা প্রিয় লিসেনার্স আপনাদেরকে বলছি। সেটি হচ্ছে, উনি যখন পানির নিচে ডুব দিয়েছেন, একটু নিচে গিয়েছেন, হঠাৎ করে উনি দেখেন মানুষের মতো 3-4 জন এসে ওনাকে ধরে ফেলেছে, ধরে তারা পানির নিচে তাকে নিয়ে যাচ্ছে। উনি যত পানির নিচে যাচ্ছেন তখন দেখেন যে নিচে আরো স্পষ্ট পরিষ্কার। উনি পানির নিচেই উনি দেখেন বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে। একজন তার কাছে এসে বলে,
আমাদের যে সর্দারনি আছেন, আপনার সাথে সে কথা বলবে। সে কি বলে খুব মনোযোগ দিয়ে শোনেন। তখন দেখে যে একজন মহিলা, একটা বয়স্ক মহিলা, কিন্তু মানুষের মতোই চেহারা, তো সে আসলো, তার হাতে একটা লাঠি ছিল। সে আসলো, আসার পরে বলছে যে এই যে ছেলেটা যাকে খোঁজার জন্য তুমি এসেছো, এই ছেলেকে আমরা ফেরত দেব না। কেন দেব না? কারণ হলো যে এই ছেলেটা যে সন্ধ্যার সময় বারবার এখানে ঝাঁপ দিচ্ছিল, ওই সময়টা আমাদের পূজার সময় ছিল। আমাদের একটা বিশেষ পূজা আমরা করব, সেই সময়টা ছিল। এই সময় সে প্রথমে ঝাঁপ দিয়েছে। প্রথমে ঝাঁপ দেওয়ার পর আমাদের পূজার বেশ কিছু সামগ্রী নষ্ট হয়। তো যেহেতু অল্প বয়স্ক ছেলে ভুল করে দিয়েছে, এই কারণে আমরা যেটা করি, দ্বিতীয়বার ঝাঁপ দেওয়ার সময় আমরা নিজ থেকে ওকে একটু ভয় দেখাই। কিন্তু কি ভয় দেখিয়েছে এটা ডুবুরিকে বলেনি, যে আমরা ওকে একটু ভয় দেখাই। সে উপর থেকে ভয় পায়, তারপরও নিচে লাফ দেয়। নিচে লাফ দেওয়ার পরেও তাকে আমরা ভয় দেখাই, তারপরও সে ভয় পায় না। সে থার্ড টাইম যখন আবার, বিশেষ করে দ্বিতীয় সময় যখন সে আবার ঝাঁপ দিয়েছে, তারপরেও তাদের কিছু পূজার সামগ্রী নষ্ট হয়েছে। কিন্তু ভয় দেখানোর পরও যখন কোনো কাজ হচ্ছে না, থার্ড টাইম সে যখন আবার লাফ দেয়, তখন ওই মহিলা তার 3-4 জন লোক দিয়ে ওকে ধরে নিয়ে আসে। তখন ওই ডুবুরি ওই ছেলেটাকে দেখতে চায়, তখন ওই ছেলেটাকে তারা সামনে নিয়ে আসে। অদ্ভুত বিষয়ে প্রিয় লিসেনার্স, ডুবুরির ভাষ্য অনুযায়ী তারা পানির মধ্যেই ছিল, কিন্তু স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছিল। এটা কিভাবে সম্ভব এটা আমরা জানি না। এটা কোনো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা বা কোনো সায়েন্স এই বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারবে না যে পানির নিচে মানুষ থেকে কিভাবে নিঃশ্বাস নিচ্ছে। ওই ডুবুরির অক্সিজেন শেষ হয়ে গেছে, সে নিঃশ্বাস নিতে পারছে পানির মধ্যে এবং স্বাভাবিকভাবে কথা পর্যন্ত বলতে পারছে। দেখা যায় যে ওই ছেলেটিকে হাত বেঁধে রাখা হয়েছে, কিন্তু ওই ছেলেটি কোনো কথা বলতে পারছে না, চুপ করে আছে। তখন ওই ডুবুরি কি করে, ওই ছেলেটার কাছে যায়, কাছে গিয়ে রিকোয়েস্ট করে যে একে ছেড়ে দেন। কিন্তু ওই যে মহিলা, সর্দারনি মহিলা, সে বলে আমরা একে ছাড়বো না, একে আমরা ছাড়তে পারবো না, কারণ একে লাশ হিসাবেই আমরা দিতে পারবো। কিন্তু যদি আগামীকাল ওই ছেলের বাবা একটি খাসি জবাই দিয়ে এখানে রক্ত ভাসিয়ে দেয়, তবেই শুধু ছেলের লাশ পাওয়া যাবে, না হলে আমরা লাশও দিব না। তুমি উপরে গিয়ে এই কথাটা সবাইকে জানিয়ে দিবা, এছাড়া আর কোনো কথা হবে না। তখন ওই ডুবুরি সে চিন্তা করেছে সবাইকে তো মানুষের মতোই দেখা যাচ্ছে, তো ছেলেটা আমার কাছেই আছে, দেখি ওকে টান দিয়ে নিয়ে উপরে উঠে যেতে পারি কিনা। ওই চিন্তা করে ওই ডুবুরি কি করেছে, ওই ছেলেকে এক হাত দিয়ে ধরে মানে টান দিয়ে উপরে ওঠার চেষ্টা করেছে, এরকম একটা চেষ্টা করতে গেছে। তখনই উনি দেখেন যে বড় আকৃতির একটা মাছ, এই মাছের কোমর থেকে উপরের অংশ কিছুটা মানুষের মতো, মানে কিছুটা মানুষের মতো, এবং নিচের অংশ মাছের মতো। তো এটা ঠিক মারমেইড না, যেমন জলকন্যা এরকম না, তবে কিছুটা মুখটা বা দেহের কিছু অংশ মানুষের মতো, এতটুকু বলেছেন। তো এগিয়ে এসে তার লেজ দিয়ে এমন একটা বাড়ি দিয়েছে কানে, ওই এক বাড়িতে ওনার প্রচন্ড ব্যথা লাগে। তখন ওই মহিলা বলে যে তুমিও কাজটা ভালো করলা না, বলে যাও উপরে চলে যাও, আমার লোক তোমাকে ভাসিয়ে দিয়ে আসবে। তখন যে 3-4 জন লোক তাকে ধরে নিচে নিয়ে এসেছিল, তারাই আবার তাকে ধরে নিয়ে উপর দিকে নিয়ে যেতে থাকে এবং তারাই ভাসিয়ে দেয়। আর তখনই লোকজন দেখতে পায় সে ভেসে উঠেছে, আর তখনই সে এসে ঘটনা বলে, এবং এরপর থেকেই তার কান দিয়ে রক্ত পড়তে থাকে এবং সে 2 দিনের মধ্যে মারা যায়। এটা তার পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনাটি শোনা গিয়েছিল। আচ্ছা, এটি হলো তার কথা। কিন্তু ওই যেই ছেলেটি, তার কি হয়েছিল আসলে? পরের দিন তার বাবা ঠিক সেম কাজটি করেছিল। সে ওই একটি খাসি জবাই করে তার রক্ত ভাসিয়ে দিয়েছিল, যেটাকে বলি আর কি, খাসি বলি দিয়েছিল সেখানে। তো মূলত আসলে তারা বলি দিতে বলেছিল। বলি বলতে বোঝা হচ্ছে এক কোপে মাথা আলাদা করা। তো এই কাজটি তারা করেছিল। তারপর সেই রক্ত সেখানে ভাসিয়ে দেওয়া হয়, খাসি সহ
এবং এই মানে ভাসিয়ে দেওয়ার 5 থেকে 7 মিনিটের মধ্যে ওই ছেলের লাশ ভেসে ওঠে। সবাই যখন দেখে এই ঘটনা, দ্রুত সাঁতার কেটে তার লাশটা উপরে নিয়ে আসে। দেখা যায় যে তার শরীর মনে হচ্ছে তখনও গরম এবং তার নাক দিয়ে রক্ত পড়ছে। তার মানে তার মৃত্যু হয়েছে জাস্ট কিছু সময় আগে। ওখানে থাকা বিভিন্ন লোক এবং একজন ডাক্তারও ছিল, গ্রামের ডাক্তার, সে বলল যে মাত্র 5 থেকে 7 মিনিট আগে সে মারা গেছে, অথচ সে গতকালকে হারিয়ে গেছে। সরি, গতকাল মানে গত পরশুদিন, মানে প্রথম দিন হারিয়েছে, পরের দিন খোঁজাখুঁজি হয়েছে, ডুবুরি তো উঠে আবার বলেছে, তার পরের দিন হলো মানে তৃতীয় দিন এসে ওই খাসি দেয়া হয়েছিল, তারপরে এই বডিটি ভেসে ওঠে। কিন্তু ছেলেটার চেহারা অবিকৃত ছিল। মানুষ এত সময় পানি নিচে থাকার পরে সে পচে ফুলে যায়, শরীর ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু একদম স্বাভাবিক। সদ্য গোসল করে একটা মানুষকে উঠানো হলে বা কোনো মানুষ গোসল করে একদম ফ্রেশ দেখা যায়, একদম ওই রকম ছিল। তার নাক দিয়ে রক্ত পড়ছিল, একদম তাজা রক্ত গলগল করে পড়ছিল। তার মানে তার মৃত্যু হয়েছে 5 থেকে 7 মিনিট আগে। দেওয়ানতলা নামক এই যে জায়গাটি, এই জায়গাটিতে নাকি প্রতি বছরই কেউ না কেউ এভাবে মারা যায়। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।